অমির রহমান পিয়ালকে উত্তর দিতে গিয়ে শুরুটা করি একটা ইন্টারেস্টিং ঘটনা দিয়ে, যেটা আমার জন্য আজ পর্যন্ত প্রাইড। 2005-06 সাল হবে, সুনির্দিষ্টভাবে তারিখটি মনে নেই। ব্যারিস্টার জামান সাহেবের কাছে আমরা ব্যাচে পড়তে যেতাম। তো সেই ব্যাচের মধ্যে মেহেদি ভাই ছিলেন, এখন ব্যারিস্টার মেহেদি, ব্যারিস্টার নাফিস, আমি, মারফি, আরও অনেকেই ছিলেন। একদিনের ঘটনা, সেখানে পড়ালেখার এক ফাঁকে রাজনৈতিক আলাপ উঠল। বলেছি যে আমরা ক্ষমতায় গেলে এই মৈত্যা রাজাকাররা এই দেশে টিকে থাকবে না, এদের বিচার হবে। তো ওইখানে একটা শিবির ছিল, গুপ্ত শিবির ছিল, বুঝতে পারেনি, এসে ধুম করে রেগে গেল। হ্যাঁ, আপনি একজন ভদ্রলোককে, একজন কৃষি মন্ত্রীকে আপনি মতিউর রহমান নিজামী না বলে মৈত্যা রাজাকার বলছেন? বলছি তো। এখন যদি আমি বঙ্গবন্ধুকে বঙ্গবল্টু বলি, সে বলে উঠলো, তার নাম হচ্ছে মঞ্জু, সামথিং মঞ্জু, মঞ্জু সরোয়ার মনে হয়। এখন যদি আমি বলি বঙ্গবল্টু, আমি বললাম বইলা দেখ, ওসব দেখেন বলেছি, বইলা দেখেন। আমি বলবো বইলা দেখেন বলেছে বঙ্গবল্টু। একটা থাপ্পড় দিয়েছি, ওই চেয়ার থেকে উল্টে পড়েছে, চেয়ার থেকে আমার হাতের যেই পাঞ্জার যে সাইজ, উল্টে পড়েছে। পুলিশ এসেছে, তারপরে অনেক কিছু, অনেক কাহিনী, এটা শেষ মতো মীমাংসা হয়েছে, নানানভাবে এসব ঘটনা ঘটেছে, অনেক কাহিনী, সেসব আর বলছি না। এটা একটা পিওর আইনি দৃষ্টিতে আমি একজনের গায়ে হাত তুলেছি, ক্রাইম বটে, বাট আমার জন্য এটা একটা প্রাইড। কারণ বঙ্গবন্ধুকে অপমান করেছে একটা জামাত শিবিরের বাচ্চা, তাকে চরের থেকেও বেশি কিছু করা উচিত ছিল। অ্যান্ড দিস ইজ মাই প্রাইড। এই গল্প দিয়ে আজকের আলোচনা শুরু হোক। প্রিয় দর্শক, এই ভিডিও অনেকের কাছে অনেক কাঙ্ক্ষিত। গতকালকে আমি বলেছিলাম যে অমির রহমান পিয়াল নামে এক ভদ্রলোক আমাকে নিয়ে একটি লেখা লিখেছেন। সেই লেখার প্রেক্ষিতে আমি আমার অবস্থান বর্ণনা করব। অতীতে আমাকে নিয়ে এই ভদ্রলোক নোংরামো থেকে নোংরামোর চূড়ান্ত করেছেন। বলে রাখা ভালো, এই ভদ্রলোকের বয়স প্রায় 60-এর ওপর। আমি তার আসলে অনেক ছোট, কিন্তু কোনো এক অদ্ভুত কারণে এই লোকটির নোংরামোর শিকার আমি আজকে বহু বছর ধরে। সেগুলো নিয়ে আমি কোনো ধরনের আলোচনাতে যাব না। আমি যেই কাজটি করেছি সবসময়, সেটা হচ্ছে ইগনোর করেছি। আমার যারা খুবই শুভাকাঙ্ক্ষীরা ছিলেন, বেশিরভাগ সময় বলতেন যে ভাই ইগনোর করেন, এক পক্ষ যদি চুপ থাকে তাহলে আর জিনিসটা বাড়ে না। আমি গত 17 বছর ধরে এভাবেই চুপ করেছিলাম। 3 জনের একটা গ্যাং বলতে পারেন, যে অমির রহমান পিয়াল, আইজুদ্দিন এবং হচ্ছে সুশান্ত দাশগুপ্ত। আইজুদ্দিনের নাম হচ্ছে শরীফ আজাদ। ব্লগ জীবন থেকেই এদের সাথে আমার নানান বিষয়ে টক্কর, নানান বিষয়ে মতদ্বৈততা, নানান বিষয়ে পার্থক্য, সেগুলোকে রোল করে করে এই পর্যন্ত, মানে আজকে 2026 পর্যন্ত নিয়ে এসেছে। আমি জানি যে যারা আজকে এই 5ই আগস্টের পর থেকে লক্ষ কোটি তৃণমূল নেতাকর্মী আমার বক্তব্য শোনেন, আমাকে ভালোবাসেন, আমার প্রতি তারা অসম্ভব রকমের ভালোবাসা দেখিয়েছেন, আমি মনে করি যে তাদের প্রতি আমার এক ধরনের দায়বদ্ধতা রয়েছে। কারণ অমির রহমান পিয়ালের লেখা যদি 5 জন লোকও পড়ে থাকে, 10 জন লোকও পড়ে থাকে, তাহলেও সেই লেখার ভেতরে যে প্রবল মিথ্যাচার, মিথ্যা তথ্যগুলো রয়েছে, সেগুলো মানুষের জানা প্রয়োজন। কারণ তা না হলে একদিন এই লেখাটি একটি রেফারেন্স হিসেবে ব্যবহার হতে পারে। কারোর প্রতি কোনো ধরনের শত্রুতা নয়, কারোর প্রতি কোনো ধরনের বিদ্বেষ আমার নয়। আমি শুধুমাত্র এই লেখাটির মিথ্যে তথ্যগুলো বর্ণনা করব। এই লেখাটিকে আমি নানানভাবে আসলে ক্যাটাগরাইজ করতে পারি। এই লেখাটিকে আমি বলতে পারি ডগমাটিজমের
একটা অধীনে বা ডগমাটিজম থিওরির অধীনে লেখা, নিজের মতবাদকে চাপিয়ে দেওয়ার ব্যাপার আছে। এই লেখাটার মধ্যে সোফিস্ট্রি আছে, জোর করে আমি যেই কথা বলিনি, যেই কথা আমার বলা হয়নি বা যে ঘটনা ঘটনি সেগুলোকে জোর করে ঢুকিয়ে দেওয়া, এক ধরনের নার্সিসিস্ট আচরণ, এই ধরনের অনেক ব্যাপার আছে এখানে। একই সাথে মন্তব্য হয়েছে, ব্যক্তিগত মন্তব্য, ব্যক্তিগত ধ্যান ধারণাকে পুশ করবার চেষ্টা করা হয়েছে, এগুলোকে ম্যানিপুলেট করবার চেষ্টা করা হয়েছে। ফলে এই লেখার ভেতরে যেই অংশগুলো কমেন্টারি, অর্থাৎ নিজস্ব বয়ান বা মতামত, যেমন ধরা যাক যে নিঝুমকে আমার একটা খারাপ ছেলে বলে মনে হয়, নিঝুম একটা খারাপ লোক, নিঝুম একটা অবিশ্বাসী, এইগুলো নিয়ে আমি কোনো ধরনের উত্তর দেব না, কারণ এগুলো দেওয়ার উত্তর কিছু নেই। একটা মানুষ যখন কোনো একটা রাজনৈতিক সংগঠনের অনুরাগী হয়, সেই সংগঠনের আদর্শের প্রতি অবিচল থাকে, আসলে সময় তাকে এমন জায়গাতে নিয়ে যায় যে একটা সুনির্দিষ্ট সময় এসে ওই ক্যালকুলেশনের খাতাটা তার ক্ষেত্রে খোলা যায়। কারণ এইসব ক্ষেত্রে যেটা হয়ে থাকে, একটা মানুষ যখন দীর্ঘ রাজনৈতিক পথ চলে সামনে এগোয় তার রাজনৈতিক আদর্শকে নিয়ে, এমন একটা সময় আসে, সেই সময়টা কত আমরা জানি না। সেটি কি তার জীবন সায়ান্ন, সেটি কি তার 50 বছর বয়স, সেটি কি তার 60 বছর বয়স, আমি জানি না, 70, 80, 90, 100, অর্থাৎ কোনো একটা পর্যায়ে তখন সেই ব্যক্তিটির ব্যাপারে মূল্যায়ন করা যেতে পারে, ক্যালকুলেটর নিয়ে বসা যেতে পারে বলে আমি মনে করি। ফলে এখানে আমার নিজেকে প্রমাণ করবার একেবারেই কিছু নেই। আমার যেটা প্রমাণ ছাড়া যেটা করবার রয়েছে সেটি হচ্ছে 5ই অগাস্টের পর আমি 5ই অগাস্টের আগের যেই চ্যাপ্টারটা, সেটা আমার কাছে এখন রীতিমতো বলবো যে কম গুরুত্বপূর্ণ। 5ই অগাস্টের পর বাংলাদেশ আওয়ামী লীগ যেই সংকটের মধ্যে পড়েছে, বাংলাদেশ আওয়ামী লীগ যেই ঝঞ্ঝা বিক্ষুব্ধ ঝড়ের মধ্য দিয়ে যাচ্ছে, এই সময়টাতে এই দলের জন্য করণীয়, এই দলটাকে তার লক্ষ্যে নিয়ে আসা, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সসম্মানে দেশে ফেরানো, স্ট্র্যাটেজিক্যাল কাজ করা, ন্যারেটিভ তৈরি করা, অনলাইনে যে ডানপন্থীরা যে চক্র আছে, মুক্তিযুদ্ধ বিরোধী যারা আছে, তাদের বিরুদ্ধে আমরা কতটুকু ন্যারেটিভ তৈরি করতে পারলাম, যুক্তি দিতে পারলাম, তর্ক দিতে পারলাম, তর্ক করতে পারলাম, এগুলো আমার কাছে খুবই জরুরি মনে হয়। অমির রহমান পিয়ালের সাথে অনলাইনে মল্লযুদ্ধ করে কোনো ধরনের রেজাল্ট পাওয়া যাবে না, ব্যক্তিগত ইগোকে উপরে ওঠানো ছাড়া। এবং অমির রহমান পিয়ালের যেই যারা সাথে আছে তাদের সাথেও মল্লযুদ্ধ করে এই যুদ্ধ অমির রহমান পিয়ালের সাথে না। ফলে আমি এই সংকটটা বুঝতে পারি, এই সংকটটা আমি ধরতে পারি। মাননীয় প্রধানমন্ত্রী যেই কষ্টের মধ্য দিয়ে যাচ্ছেন, মানসিক কষ্ট, আমি মনে করি যে এই ঘটনাগুলো, এই যে আজকে যে আমি ভিডিওগুলোও করছি, এগুলো তার মনের কষ্ট হয়ে দাঁড়াবে যে দল এরকম ঝঞ্ঝার মধ্য দিয়ে যাচ্ছে আর তোমরা এইসব বিষয়ে কথাবার্তা বলছো। বাট আমি বলতে পারবো যে আজকের এই ভিডিওটা কমপ্লিটলি আমার ব্যক্তি জীবনের জন্য, কারণ আমারও ভক্ত অনুরাগী আছে, আমিও হার্ড ওয়ার্ক করবার চেষ্টা করি। আমি চাই না যে আমার বিরুদ্ধে কোনো মিথ্যে তথ্য প্রতিষ্ঠিত হোক। আমি যদি কোনো কাজ করে থাকি, এমন কোনো কাজ যেটিকে মানুষ অন্যায় মনে করে বা বিভিন্ন ধরনের ব্যাখ্যা আছে, সেটি নিয়ে আলোচনা হতে পারে, বটে, হওয়া উচিত। কিন্তু যেই তথ্যগুলো বা যা আমি করিনি সেগুলো নিয়ে আমার মনে হয় আমাকে বিদ্ধ করাটা অন্যায়, এবং সেই সব ব্যাপারে বলার জন্যই আজকে আমার এই ভিডিও। অমির রহমান পিয়াল তার স্ট্যাটাসে প্রথমে যেটা বলেছে যে মানুষের ভালো লাগাগুলো তৈরি হয় অল্প বয়সে, যার থেকে সে একটা বেছে নেয় প্রিয় হিসেবে প্রিয় ব্যান্ড, রাজনৈতিক আদর্শ তেমনি এটি কৈশোরের প্রথম প্রেমের মতো উড়ে এসে জুড়ে বসে। যদি সত্যি প্রেম হয় সেটি থেকে যায় আজীবন আমৃত্যু। এই যে চোখের সামনে বাচ্চা বাচ্চা ছেলেগুলো জয় বাংলা বলে মরে যাচ্ছে, সেই প্রেমেরই কারণে। বলে রাখা ভালো যে এই অমির রহমান পিয়াল সুশান্ত দাশগুপ্তের
খুবই ইম্যাচিউরড এবং আমি বলবো ভয়ঙ্কর তাদের নির্দেশনা অপরাধের কারণে দুটো ছেলে আপনার রায়হানের সাথে জয় রায়হান মনে হয়, এই দুটো ছেলে তারা এই জয় বাংলা বলে চিকা মারতে গিয়ে এদেরকে খুন করে ফেলা হয়েছে। আমি মনে করি এই ঘটনাটার জন্য অমির রহমান পিয়াল এবং তার সাঙ্গপাঙ্গ তারা অপরাধী, এটা আমি মনে করি। তাদের এটা করা ঠিক হয়নি, তাদের সিকিউরিটি নিশ্চিত না করে এইটা ভয়ানক একটা কাজ হয়েছে। যাই হোক, তারপর বলছে দেশপ্রেম, রাজনৈতিক আদর্শের প্রতি প্রেম, একাত্তরেও এরা মৃত্যুর বিনিময়ে জয় বাংলা স্লোগানকেই বেছে নিয়েছিল। এখন কথা হচ্ছে আমরা এই ত্যাগকে, এই রক্তদান, এই আত্মবলিকে অপমান করব কিনা। যাই হোক, এটা তার সূচনা বক্তব্য, এগুলো নিয়ে আমার আর অন্য কোনো কথা নেই। অনলাইনে নিঝুম মজুমদার নিয়ে বেশ আলোচনা হচ্ছে, পক্ষে বিপক্ষে তুমুল বিতর্ক। অর্থোডক্স আওয়ামী লীগারদের চোখে তিনি হাইব্রিড। কে অর্থোডক্স আর কে হাইব্রিড এগুলোর কোনো সংজ্ঞা নাই, এগুলো খুবই ব্যক্তি ব্যাখ্যাকারী, অর্থাৎ ব্যক্তি যেভাবে ব্যাখ্যা করে। তাকে জেল ফ্রি কার্ড দেওয়ার সুযোগ নেই, কে জেল ফ্রি কার্ড দিবে, কার হাতে জেল ফ্রি কার্ড আছে এটাও নিশ্চিত না। আসলে নিঝুম মজুমদার পুরনো ব্লগার, সুবাদেই তার লেখালেখির সঙ্গে 18 বছরের পরিচয় আমার। তিনি একসময় বঙ্গবন্ধু পরিবারের বিরুদ্ধে জেহাদে নেমেছিলেন। শেখ হাসিনা, শেখ রেহানা, জয়, পুতুল, টিউলিপ, ববির প্রতি তার ঘৃণা এবং আক্রোশ চুয়ে পড়ত সেসব লেখায় প্রতিটি শব্দ থেকে। এই বিষয়ে কথা উঠলেই তার পক্ষের লোকজন মতিয়া চৌধুরীকে টেনে আনেন, বলেন মতিয়াও রাজনৈতিক ক্যারিয়ারের শুরুতে বঙ্গবন্ধু বিদ্বেষী ছিলেন। প্রথম কথা হলো যে বঙ্গবন্ধু মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বঙ্গবন্ধুর কনিষ্ঠা কন্যা শেখ রেহানা, জয় মামা, ববি মামা, তারপর হচ্ছে আরো যারা ফ্যামিলি মেম্বার আছে তাদের প্রতি নাকি আমার ঘৃণা চুইয়ে পড়তো। এটি একটি ডাহা মিথ্যে কথা। আমি পলিটিক্যালি নানানভাবে রাজনীতিকে বিশ্লেষণ করতাম, আমার ওয়ার্ডিংগুলো অনেক সময় অ্যাগ্রেসিভ। সেই অ্যাগ্রেসিভনেসটা যদিও আমি সে সময় মূল্যায়ন করতে পারিনি, আজকের দিনে এসে আমি বলতে পারি সেগুলো নানানভাবে অ্যাগ্রেসিভ ছিল। কিন্তু মজার ব্যাপার হচ্ছে আমি পলিটিক্যালি যখন বাংলাদেশ আওয়ামী লীগের কোনো ব্যাপারে মনক্ষুণ্ণ হতাম, যেহেতু আমি এই পলিটিক্যাল আদর্শকেই ধারণ করি, ফলে যেটা হতো সেটা আমি নানানভাবে আমি এই বিশ্লেষণগুলো করতাম, কোনো বিচ্যুতি দেখলে বলতাম। আবার একই সাথে আমি এই প্রশংসা বাক্য বা স্তুতিও ছুড়ে দিতাম। মাননীয় প্রধানমন্ত্রীর ব্যাপারে আমি ইংল্যান্ডে শত 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 আমার টক শো আছে, যেটা আপনারা আমার ফেসবুক ঘাঁটলে দেখবেন আমি কিভাবে ডিফেন্ড করেছি। যেমন 2012 সালের যদি ধরা যাক বৃহস্পতিবারে আমি মাননীয় প্রধানমন্ত্রীর একটা সমালোচনা করেছি দুপুরবেলায়, যে তিনি এটা কেন করেছেন, এটা তার করা উচিত হয়নি। ঠিক সন্ধ্যা 8টার সময় বা 9টার সময় যখন এনটিভি বা এটিএন বাংলাতে ইউকের আমি টকশোতে যেতাম, সেখানে আমি কি প্রবল আকুতিতে, প্রবলভাবে মাননীয় প্রধানমন্ত্রীকে বা তার কাজকে ডিফেন্ড করতাম। কোন কাজকে ডিফেন্ড করতাম? যেটা মিথ্যা করে তার ব্যাপারে বলতো প্রতিপক্ষরা, জামাত শিবির, বিএনপি যারা আসতো। যেমন মাননীয় প্রধানমন্ত্রীকে বলা হয়েছে কোর্ট নাকি তাকে রং হেডেড বলেছে। তো বাংলাদেশের মানুষ মনে করে রং হেডেড মানে মনে হয় পাগল। এই কথা, এই শব্দটার মানেও জানে না, অর্থাৎ তাকে একটা পাগল বলে অভিহিত করবার চেষ্টা করা হয়েছে। সেগুলো নিয়ে কি তুমুল ভাবে আমি প্রতিবাদ করেছি। আপনার এখন এমপি হয়েছে বিএনপির মালেক, তার সাথে সেই ভিডিওটা দেখলেই বোঝা যাবে। অর্থাৎ আমার ব্যাপারটা ছিল এমন যে আমি আমার ব্লগিং লাইভ 2007 সাল থেকে যখন শুরু হয়েছে, 7 সাল থেকে আজ পর্যন্ত এই লেখালেখি জগতে আমি একই সাথে বাংলাদেশ আওয়ামী লীগের নানান কাজের তীব্র সমালোচনা করেছি, আবার তীব্র ভালোবাসা দেখিয়েছি। আমি ছাত্রলীগের ব্যাপারে এও বলেছি যে এদের ব্যাপারে একটা ঘৃণাস্তম্ভ হওয়া উচিত। কখন বলেছি? এই আবরার হত্যাকাণ্ডে। অথচ আমি তখন জানতাম না, বা আমরা তখন অনেকেই জানতাম না যে আবরার হত্যাকাণ্ড যারা ঘটিয়েছে তারা এই লুঙ্গির তলেরই লোকজন, এই জামাত শিবিরের লোকজন। পরবর্তীকালে যখন দেখেছি যে শিশির মনির এদেরকে ডিফেন্ড করছে, তখন তো আমাদের মুখ হয়ে গেছে, বন্ধ হয়ে গেছে। ফলে এটা আমাদের অবিবেচনা প্রসূত ছিল। এই অবিবেচনা প্রসূতকেই আসলে রং হেডেড বলা হয়, অর্থাৎ আমাদের অবিবেচনা প্রসূত চিন্তা ভাবনা ছিল। ফলে আমি সেই জিনিসটা বুঝতে পেরে আমি নিজেই ভিডিও বানিয়েছি, যেটা আমাদের ভুল ছিল। আমি সেগুলোর জন্য ছাত্রলীগের কাছে তীব্রভাবে তখন আমি ক্ষমা প্রার্থী ছিলাম এবং দুঃখ প্রকাশ করেছি। আমি ছাত্রলীগের বিভিন্ন প্রান্তের ছেলেদেরকে নানানভাবে এই গত 2 বছরে আমি কি চেষ্টা করিনি তাদেরকে যেরকম ভাবে পেরেছি নিজের টাকা দিয়ে
বিকাশে একে দিয়ে তাকে দিয়ে নানান রকমের ভাবে আমি চেষ্টা করেছি। কত ছেলেকে আমি ইন্ডিয়াতে এনেছি নানানভাবে, সেটার কোনো ইয়ত্তা নেই, তাদের ফ্যামিলিকে এনেছি, এগুলো তারাই জানে যারা আজকে ভিডিওটা দেখবে। কত ছাত্রলীগের ফ্যামিলিকে আমি ভারতে নিয়ে এসেছি সেফলি, তাকে নিয়ে এসেছি, বিভিন্ন দেশে আছে, চেষ্টা করছি, টাকা দিচ্ছি, এগুলো আমি করিনি? ভালোবাসা না থাকলে আমি কিভাবে করব? ফলে আর আমি যখন ব্লগ শুরু করি 2007 সালে, আমার বয়স তখন কত, আমার 2007 সালে আমি আসলে বলবো যে আমি একজন তরুণ তখন লেখক বিশ্লেষক। তো আজ সেই সময়ের ম্যাচুরিটি আর আজকের ম্যাচুরিটি, একসময় আমি অ্যাক্টিভিস্ট হিসেবে বাংলাদেশ আওয়ামী লীগকে দেখতাম, এক সময় আমি বলতাম এইটা কেন আওয়ামী লীগ করলো, ওইটা কেন আওয়ামী লীগ করলো। আজকে যখন আওয়ামী লীগের কাঠামোটা আমার সামনে জজুল্যমান আমি যখন দেখতে পাই, তখন আমার দৃষ্টিভঙ্গি চেঞ্জ হয়েছে, কিন্তু আদর্শ আমার চেঞ্জ হয়নি। মতিয়া চৌধুরী একসময় বলেছিলেন যে বঙ্গবন্ধুর চামড়া দিয়ে ডুগডুগি বানাবেন, যদিও আমি এই ডায়লগ তিনি যেই সমাবেশে দিয়েছেন বলে বলা হয় আমি খুঁজে পাইনি, কিন্তু তিনি একসময় বঙ্গবন্ধুর তীব্র সমালোচক ছিলেন, কিন্তু আজীবন আমৃত্যু আওয়ামী লীগকে তিনি ঘিরে ধরে রেখেছেন। এই কথাটা বলতে গিয়ে অমির রহমান পিয়াল বলেছেন, এই ডাহা মিথ্যে আর্গুমেন্টটাও যদি সত্যও ধরে নেই, মতিয়া কি কখনো রাজাকারের পক্ষে নিয়েছেন? নিজুম নিয়েছেন। তিনি যুদ্ধাপরাধের দায়ে ফাঁসিতে ঝোলা আলবদর নেতা মতিউর রহমান নিজামীর ছেলে নাজিব মোমেনকে নিয়ে রীতিমতো প্রশংসাপত্র লিখেছেন। আচ্ছা, আমি রাজাকারের পক্ষ নিয়েছি এটা অমির রহমান পিয়াল বলছে, কারণ অমির রহমান পিয়াল মিথ্যাচার করছেন। আমি কখনো আমার এই জীবনে রাজাকারের পক্ষে নিব? আমার শত্রু যারা আছে তাদেরকে যদি কয়েক বিলিয়ন ডলার দেওয়া হয় তাহলেও তারা বিশ্বাস করবে না। আমার জামাতকে গিয়ে বললে জামাত সবচেয়ে বেশি আশাআশি করবে যে নিঝুম মজুমদার আমাদের পক্ষে, অর্থাৎ রাজাকারের পক্ষে, অসম্ভব। মতিউর রহমান নিজামীর ছেলের প্রসঙ্গ এসেছে, তার ব্যাপারে নাকি আমি প্রশংসাপত্র লিখেছি। এই তথ্যটা আপনাদের সবার জেনে রাখা ভালো। এই লেখাটা আমি লিখেছি আমার ব্লগে, তারিখ আমার মনে নেই। মুক্তিযোদ্ধা AJSM খালেদ নামে একজন বীর মুক্তিযোদ্ধা ক্যান্সার আক্রান্ত ছিলেন। তো বীর মুক্তিযোদ্ধা AJSM খালেদের যে ছেলে জিফরান খালেদ হচ্ছে আমার খুবই ক্লোজ ফ্রেন্ড নাকিব জামানের ভাগ্নে, খালাতো বোনের ছেলে। সেই অর্থে জিফরান খালেদ আমাদের সবার গণভাগ্নে। সেও ব্লগিং করতো এবং অমির রহমান পিয়াল, সুশান্ত দাশগুপ্ত সবাই তাকে পছন্দ করতো, ভালোবাসতো, জানতো। প্রত্যেকটা ব্লগ থেকে AJSM খালেদের ব্যাপারে টাকা উঠানো শুরু হয়েছে তার চিকিৎসার জন্য। তো সেইটার সূত্র ধরে ওই সময়ে ব্যারিস্টার সুমন ভাইকে আপনারা চেনেন, সুমন ভাইরা ওই সময় বারেট ল করছিল। ওই সুমন ভাইদের ব্যাচে মতিউর রহমান নিজামীও বারেট ল করছিল। তো সুমন ভাইদের কোনো একটা ডিনারে একদিন আমি একটা স্পিচ দিয়েছিলাম যে আপনারা যারা এই বছর বারেট ল করছেন তারা অনুগ্রহ করে এই একজন মুক্তিযোদ্ধাকে বাঁচাতে এগিয়ে আসুন, যার যতটুকু টাকা আছে। তো সবাই শুনেছে, আমাকে যে যেভাবে পেরেছে 10 টাকা, 20 টাকা, 50 পাউন্ড, এই 50 পাউন্ড, 10 পাউন্ড এইভাবে দিয়েছে। আমি সেটা আপনার জিফরান খালেদ অর্থাৎ তার পুত্রকে তুলে দিয়েছি। একদিন একটা ডিনার পার্টিতে, সেই ডিনার পার্টিতে আপনার সুমন ভাই ছিলেন, বাকি ভাই ছিলেন, মাসুদ ভাই ছিলেন, আরো ওই সময় যারা বার করেন মতিউর রহমান নিজামীর ছেলেও ছিলেন, এখন যে ব্যারিস্টার সারওয়ার রয়েছে, মেজর সারওয়ার, তিনিও ছিলেন ওই পার্টির মধ্যে, তার ওয়াইফ ছিলেন, এরকম সবাই মিলে ছিলেন, আমিও সেখানে ইনভাইটেড ছিলাম। তো সেই সময় মতিউর রহমান নিজামীর ছেলে এসে আমাকে এক কোণাতে ডাক দিয়ে বললেন যে নিঝুম ভাই, আপনি তো নিশ্চয়ই আমার পরিচয় জানেন, আমার বাবা মতিউর রহমান নিজামী, আমাদের একটা স্টাডি গ্রুপ আছে, সেই স্টাডি গ্রুপ থেকে আমি কিছু টাকা উঠিয়েছি মুক্তিযোদ্ধা AJSM খালেদকে নিয়ে। এখন আমি জানি যে আমার ব্যাপারে অ্যালার্জি থাকতে পারে, তো আমি 300 পাউন্ড উঠিয়েছি, টাকার পরিমাণ খুব একটা বেশি নয়, এই টাকাটা কি আপনি নেবেন কিনা? তখন আমি তাকে ইতস্তত করেছি এবং আমি আসলে সত্যি কথা বলতে টাকাটা নিতে চাইনি। তারপরে আমি বলেছি যে AJSM খালেদের পুত্র জিফরান খালেদকে আমি ফোন দিব, তিনি যদি বলেন নিতে আমি নিব। আমি জিফরান খালেদকে ফোন দিয়েছি। জিফরান খালেদ বলেছে, মামা আমার বাবা মারা যাচ্ছে, আমার বাবাকে বাঁচাতে হবে। আমি বুঝতে পেরেছি যে তার আসলে অন্য কিছু খেয়াল নাই, সে টাকা নিয়েছে। এবং মতিউর রহমান নিজামীর ছেলে পরিষ্কার করে বলেছে যে ভাই, এই 300 পাউন্ডের মধ্যে 20 পাউন্ড আমার, বাকি 280 পাউন্ড কিন্তু রাজাকারের ছেলেদের না, অন্যরা যারা আছে তাদের, আমাদের সাথে যারা স্টাডি গ্রুপ করে, আপনি চাইলে এই 20 পাউন্ড ফেলে দিতে পারেন। আমি বলেছি ভাই আপনি এই পুরো টাকাটাই দেন, আমি এই পুরো টাকাটা জিফরানের কাছে দিব। এই টাকাটা জিফরান ফেলে দিবে না জিফরান রাখবে, না জিফরানের ব্যাপার, আমি শুধু আপনার থেকে নিয়ে তাকে দিচ্ছি।
তখন আমি তাকে জিজ্ঞেস করেছি, ওই টাকার প্রসঙ্গের পরে আমি তাকে জিজ্ঞেস করেছি, আচ্ছা আপনার আব্বা যে রাজাকার, আপনার এটা কেমন লাগে? এই যে আপনাকে রাজাকারের ছেলে বলে, আজীবন আপনাকে রাজাকারের ছেলে শুনতে হচ্ছে। সে তখন প্রথমে বলেছে যে আমার আব্বা যে রাজাকার এটা কোথাও প্রমাণিত হয় নাই, স্বাধীনতার পরে আমার আব্বার নামে মামলা হয়নি, যেটা নর্মালি বলে থাকে। তারপরেও আমি তাকে আমার যেই তখন পরন পাঠন আমি তাকে আর্গুমেন্ট দিয়েছি যে অনেক রাজাকারের বিরুদ্ধেই মামলা হয় নাই, তাই বলে রাজাকার না তা তো না। সামাজিকভাবে আপনার বাবা সেই সময় পাকিস্তানে গেছে, কি করেছে, ছাত্র সংঘের সভাপতি ছিল, নানান ধরনের তথ্যপাত্র দিয়েছি। একসময় একটা তর্কাতর্কি চলেছে, উনি আর কোনো আর্গুমেন্ট বাড়াননি। বাট তিনি আমাকে তখন এইটা বলেছেন যে নিজুম ভাই, আমার বাবা যদি দোষী সাব্যস্ত হয়, দোষী করে এবং রাজাকার হিসেবে প্রমাণিত হয়, আমি নিজে বলবো আমার বাবা রাজাকার। এই কথাটা বলেছে। আমার তখন একটু অবাক লেগেছে যে বাহ, রাজাকারের ছেলে এরকম নিজেকে স্বীকার করবে। কারণ আমাদের সামনে তখন একটা উদাহরণ ছিল যে নাইমুল ইসলাম খান, যিনি মাননীয় প্রধানমন্ত্রীর প্রেস সচিব হয়েছিলেন, তার বাবাও রাজাকার ছিল এবং তিনিও বলেছেন তার বাবার রাজাকারকে তিনি মানেন না, তিনি তার বাবাকে ত্যাগ করেছেন। আমার কাছে নাজিব মোমেনকে ওরকম মনে হয়েছে। তো পরবর্তী সময় যখন নাজিব মোমেনকে দেখলাম যে তার বাবার মামলা সে নিজেই লড়ছে এবং এখন সে এমপি হয়েছে, এখন সে তার বাবাকে বলছে না তার বাবা রাজাকার ছিল না, অন্যায়ভাবে শাস্তি দেওয়া হয়েছে, তো স্বাভাবিকভাবে বুঝতে পারছেন ওইটাও আমার একটা মিসজাজ ছিল। কিন্তু মজার ব্যাপার হচ্ছে আমি টোটাল 5টা বই লিখেছি। আমার দ্বিতীয় বই বিবাদী পক্ষের অদ্ভুত সাক্ষীগুলো, সেই বইটা যদি আপনারা পড়েন আমি দেখবেন যে এই নাজিবকে আমি কিরকম ভাবে গ্রিল করেছি। আমি সেখানে লিখেছি যে এই নাজিবকে আমি ভেবেছিলাম যে সে হয়তোবা তার বাবার এই রাজাকারিত্বটাকে গ্রহণ করবে এবং বলবে যে তার বাবা রাজাকার। আসলে রাজাকারের ছেলে কখনোই ভালো হয় না। অর্থাৎ আমি নিজেই কিন্তু একটা লেখা লিখেছিলাম আমার ব্লগে, আবার আমি নিজেই আমার যে মিস জাজমেন্ট হয়েছে, ভুল হয়েছে, সেই কথা আমি লিখেছিলাম। বাট সেটি অমির রহমান পিয়াল বলেনি, কারণ এটাতে তার লাভ হচ্ছে না তার লেখাটাতে। এরপরে সেই নাজিব জামাতের এমপি ফটোগ্রাফার শহীদুল ইসলামের পক্ষ নিয়ে বিশাল লেখা লিখেছিল। বিচারপতি সিনহার বইয়ের অনুলিখন করেছেন। মোটামুটি 2017 সালের পুরোটা সময় তার এই চরিত্র বজায় ছিল। তখন তিনি ছোট মানুষ নন, অল্প বয়সী নন, অবুঝ নন, রীতিমতো প্রাপ্তবয়স্ক এবং সন্তানের পিতা। এই কথা এখন যদি বলতে যাই তাহলে অমির রহমান পিয়ালকে তো বলতেই হয়, প্রাপ্তবয়স্কের পিতা তো আপনি। সারাদিন মদ খান, সারাদিন ড্রিঙ্কস করে রাখেন ভাই, নিজের মেয়েটাকেও ভালো করে দেখতে পারেননি, স্ত্রী ছেড়ে চলে গেছে। প্রাপ্তবয়স্ক একজন মানুষের তো এমন হওয়া উচিত না। রিহ্যাবে ছিলেন কিছুদিন আগে, আপনাকে এগুলা বলা আমার উচিত না। আপনিও কি আসলে প্রাপ্তবয়স্কের মতো আচরণ করেছেন? আপনি টকশোতে এসে সিগারেট ঠোকেন, আপনি নেত্রীর সাথে কথা বলার সময় এইভাবে কথা বলেন, নেত্রীকে আপনি কি ঔদ্ধত্য নিয়ে কথা বলেন, আপনি টকশোতে এসে মদ খান, সিগারেট খান, এগুলো কি ভাই প্রাপ্তবয়স্কের উদাহরণ? নিজেকে কথায় কথায় হ্যাডম বলেন, এই কর্মু সেই কর্মু, অর্থাৎ আওয়ামী লীগ আমলেই দেশ থেকে পালিয়ে ভেগেছেন, থাকতে পারেননি। ভাইরে, এই কথা যদি বলতে আসেন তাহলে অনেক কথাই বলতে হয়। বাট আপনি এখানে চরম আকারের মিথ্যাচার করেছেন। শহীদুল আলম মানে এখনকার ভূমিকার আগ পর্যন্ত শহীদুল আলম আমার কাছে চরিত্রটা এমন ছিল যে শহীদুল আলম একজন মুক্তমনা মানুষ। শহীদুল আলমের দ্রিকের গ্যালারিতে আমি অনেক এক্সিবিশনে গেছি। আমি আমার ওয়াইফ গেছি এক্সিবিশনে, ছবির যখন এক্সিবিশন হতো নানান ধরনের, আমরা পেন্টিং এর বেশ ভক্ত ছিলাম, মিউজিকের ভক্ত ছিলাম। শহীদুল আলম ব্লগার হত্যার সময় সাইকেল নিয়ে তিনি নানান জায়গায় ঘুরেছেন টি শার্ট পরে। তো স্বাভাবিকভাবে আমি সরলভাবে চিন্তা করি, আমার কাছে মনে হয়েছে যে শহীদুল আলম একজন মুক্তমনা মানুষ, মুক্তিযুদ্ধকে ধারণ করেন। শহীদুল আলমের মামা সবুর খান, এটা আমি যদি ওই ক্যাচারের সময় জেনেছি, কিন্তু আমার কাছে মনে হয়েছে যে শহীদুল আলমের মামা যদি সবুর খানও হন এবং উনার আত্মীয় কিন্তু খালেদ মোশাররফও, তো আমার কথা হয়েছে যে শহীদুল আলম যদি সবুর খানের যদি আত্মীয় হয়ে থাকেন তাতে কিন্তু কিছু আসে যায় না, তিনি যদি নিজে ভালো হন। এবং পরবর্তীকালে আপনারা এটাও জানেন যে সবুর খান মুক্তি পেয়েছিল, সবুর খানের ফ্যামিলিকেও কিন্তু আপনার সেই সময় আওয়ামী লীগের পক্ষ থেকে সাহায্য করা হয়েছিল। সবুর খান কিন্তু সেই 69-এর গণ অভ্যুত্থানে কিন্তু আওয়ামী লীগকে টাকাও দিয়েছিল। সো এক ধরনের ইতিহাস। কিন্তু 71-এ সে যে রাজাকার ছিল, পার রাজাকার ছিল, এটার জন্য কিন্তু বিচার হয়েছে, কিন্তু তাই বলে তার ফ্যামিলির কিন্তু বিচার বঙ্গবন্ধু করেননি। তো একইভাবে যদি বঙ্গবন্ধু সবুর খানের ফ্যামিলির বিচার না করেন, তাহলে সবুর খানের ফ্যামিলি মেম্বার যদি শহীদুল আলম হন, তাহলে তার বিচার যখন মানুষ চায়, এইটা আমার কাছে খুবই কন্ট্রাডিক্টরি। আমি যেহেতু খুবই যুক্তিপ্রবণ মানুষ, উদারপন্থী
মানুষ, আমি ব্রিটেনে পড়াশোনা করেছি, অস্ট্রেলিয়াতে পড়াশোনা করেছি, নিউজিল্যান্ডে পড়াশোনা করেছি, পশ্চিমা দেশে আমার পড়াশোনাও হয়েছে, আমি রেসিডেন্সিয়াল মডেল স্কুলে পড়েছি। অর্থাৎ আমার সারা জীবন একটা বই পড়া, একটা সুস্থ পরিবেশ, একটা একটা একাডেমিক একটা এরিয়ার মধ্য দিয়ে আমার জীবন গেছে। ফলে আমার চিন্তাধারাটা ভিন্ন। আমার এই চিন্তাধারার ভিন্নতার কারণে আমাকে বারবার বলা হচ্ছে যে আপনার এই নোংরা পলিটিক্সের মধ্যে আমাকে পড়তে হচ্ছে। শহীদুল আলম তখন পর্যন্ত আমার কাছে একটা ভালো মানুষ ছিলেন, কিন্তু পরবর্তী সময় যখন দেখেছি যে তার উদ্দেশ্য হচ্ছে সরকারের বিরুদ্ধে, এই আওয়ামী লীগের বিরুদ্ধে, আওয়ামী লীগকে পতন করার বিরুদ্ধে, আমি তার বিরুদ্ধে গেছি। এইটাও আমার একটা মিসজাজমেন্ট ছিল। ফলে আমরা এই পৃথিবীতে কত মিসজাজ করি, আমার ক্ষেত্রে হয়তো বা এই 3টা মিসজাজ হয়েছে। এরপরে সুরেন্দ্র কুমার সিনহার বই নাকি আমি লিখে দিয়েছি। এখন আপনারা আমাকে বলেন, পিয়ালকে আপনারা যদি এখন প্রশ্ন করেন যে পিয়াল, তুমি যে বললে নিঝুম মজুমদার সুরেন্দ্র কুমার সিনহার বই লিখে দিয়েছে, তুমি আমাদেরকে একটু প্রমাণ দেখাও, আমরা নিঝুমের ঘাড়ে চেপে ধরব। অমির রহমান পিয়ালের বাপের, আমি বলছি ওর 14 গোষ্ঠী বাপের সাধ্য নাই এটা প্রমাণ করা যে আমি সুরেন্দ্র কুমার সিনহার বই লিখেছি। আমি আপনাদেরকে গল্পটা বলি, তাহলে বুঝবেন। এখানে ডিজিএফ এর একটা প্রসঙ্গ এসেছে, দুটা একসাথে উত্তর হয়ে যাবে। সুরেন্দ্র কুমার সিনহা একটা রায় দিয়েছে, রায়টা হচ্ছে বিচার বিভাগ এবং বিচার বিভাগের উপরে আপনার এক্সিকিউটিভের হস্তক্ষেপ একটা রায় দিয়েছে। সেই রায়টা সব বিচারপতি একেবারে এককভাবে দিয়েছে যে বিচার বিভাগের উপরে কোনো ধরনের হস্তক্ষেপ চলবে না। এটা 16th অ্যামেন্ডমেন্ট রায়। আমি ওই রায়ের পক্ষে দাঁড়িয়েছি, সুরেন্দ্র কুমার সিনহার পক্ষে নয়, ওই রায়ের পক্ষে। ওই রায়ের মধ্যে তো ইমান আলী ছিলেন, আর অন্যান্য বিচারপতি ছিলেন, আমি সবার পক্ষেই দাঁড়িয়েছি। কিন্তু বিচারপতি সিনহাকে তখন ব্যাপকভাবে গ্রিল করা হচ্ছিল। আমার কথা হচ্ছে যে বিচারপতি সিনহাকে কেন গ্রিল করা হচ্ছে? বলছে বিচারপতি সিনহা নাকি বঙ্গবন্ধুকে অপমান করেছে। আমি সেই প্রায় 700 পাতার উপরে রায়টা খুঁটিয়ে পড়ে দেখলাম এই ধরনের কোনো কথাই নাই। তো আমার কাছে মনে হয়েছে যে এই লোকটাকে কেন গ্রিল করছে। তখনও কিন্তু আমি আওয়ামী কাঠামোতে চিন্তা করছি না, আমি আওয়ামী অনুসারী, কিন্তু আমি একটা উদারপন্থী চিন্তা করছি। অর্থাৎ আমি মুক্তিযুদ্ধের পক্ষের, বঙ্গবন্ধুর, আওয়ামী লীগকে ভোট দেই, ভালোবাসি, কিন্তু যে টিপিক্যাল যে আওয়ামী যেই একটা পলিসি ব্যাপার, যেটা আমি এখন আমি বুঝি, সেটা আমি তখন ছিলাম না। আমি সুরেন্দ্র কুমার সিনহার পক্ষে ব্যাপকভাবে লেখালেখি করেছি। 2017 সালের 5ই সেপ্টেম্বর আমি বাংলাদেশে ফিরি। 9ই সেপ্টেম্বর ডিজিএফআই এর 2জন অফিসার আমার বাসাতে এসে বলে যে নিঝুম ভাই, আপনাকে আগামীকালকে অর্থাৎ 10ই সেপ্টেম্বর ডিজিএফআই অফিসে চায়ের দাওয়াত দিয়েছি, আপনি আসুন। আমি তখন বলেছি যে কেন চায়ের দাওয়াত, এই চায়ের দাওয়াত দেওয়ার তো সুবিধার কথা না। আমি নানান ধরনের কথাবার্তা বলেছি, বাট এন্ড অফ দ্য ডেতে আমি ডিজিএফআই অফিসে গিয়েছি। ডিজিএফআই অফিসে তখন তৎকালীন এআইবি ইন্টারনাল অ্যাফেয়ার্স ব্যুরোর প্রধান ছিলেন আপনার ব্রিগেডিয়ার হামিদুল হক, যিনি এই লাস্ট টাইম ডিজিএফআই চিফ ছিলেন। তো আমি যখন ওই অফিসে গেলাম তখনই শুনতে পেলাম হামিদ ভাই এসে আমাকে বললেন যে নিঝুম ভাই, আমার বাবা আজকে এক্সপায়ার করেছেন, মারা গেছেন, আমাকে এখনই কক্সবাজার যেতে হবে, উনি চলে গেলেন, বাট আপনাকে কর্নেল তোফায়েল এবং মেজর মঞ্জুর ওরা আপনার সাথে কথা বলবে, নোট নিয়ে নিবে। তখন আমি যথারীতি, আমার বাবাও আমার সাথে গেছেন, বাবা ওই গেস্ট রুমে ছিলেন, আমি গেলাম হচ্ছে ওই রুমে, সেখানে তোফায়েল ভাই ছিলেন, মানে কর্নেল তোফায়েল, যিনি ওই যে 6 জনকে যে স্যাংশন দিয়েছে আমেরিকা, তাদের মধ্যে একজন র্যাবে ছিলেন। তো তোফায়েল ভাই আমার সামনে বসা, মঞ্জুর ভাই নোট নিচ্ছেন। তো তোফায়েল ভাই আমাকে বলেছেন যে নিঝুম ভাই, আপনি তো সুরেন্দ্র কুমার সিনহাকে নিয়ে লেখালেখি করছেন, ভালো কথা, কিন্তু সুরেন্দ্র কুমার সিনহাকে আপনি যেরকম মনে করেন সুরেন্দ্র কুমার সিনহা ওরকম না, বিভিন্ন ডাইমেনশন আছে, তিনি ভালো লোক না। এটা বলে তিনি আমাকে নানান ধরনের প্রমাণপত্র সুরেন্দ্র কুমার সিনহার ব্যাপারে কথাবার্তা বলেছেন যে সে একটা ভালো লোক না। একটাবারের জন্য আমাকে বলেনি যে আপনি এইটা লিখতে পারবেন না, ওইটা লিখতে পারবেন না। আমি ঠিক বুঝলাম না, ওনারা সারাক্ষণ আমার সাথে গল্প করেছেন এবং আমাকে তখন জিজ্ঞেস করেছে যে আচ্ছা আপনি সুশান্ত দাশগুপ্তকে কি চেনেন? আমি বলছি হ্যাঁ চিনি, আপনার সাথে কেমন সম্পর্ক? আমার সাথে সুশান্ত দাশগুপ্তর সম্পর্ক কোনোদিনই ভালো ছিল না, কিন্তু আমি তখন বলেছি যে আমার সাথে খুবই ভালো সম্পর্ক, সে খুবই ভালো কাজ করে। কারণ আমি জায়গা মতন গিয়ে ঠিকই প্রশংসা করব, কারণ আমার সাথে সম্পর্ক ভালো না থাকুক, আমার সহযোদ্ধা, কিন্তু তার ব্যাপারে পজিটিভ কথা আমার বলে আসতে হবে, এটা আমি সবসময় করি। তো
তো তাই করেছি। তখন তারা আমার সাথে কথাবার্তা বলে বললো, দেখুন সুরেন্দ্র কুমার সিনহা লোকটা খুবই ডুবিয়াস একটা চরিত্রের, তিনি অনেক ষড়যন্ত্র করার চেষ্টা করছে, তাকে নিয়ে চিন্তা ভাবনা করে লেখেন, এটা বলে আমি সেখান থেকে চলে আসলাম। আসার সময় একটা মজার কথা তিনি আমাকে বললেন ভাই বাসাতে গিয়ে আপনি একটা স্ট্যাটাস দিবেন। স্ট্যাটাসটা কি? এটা আমার একটা অনুরোধ, এটা কোনো নির্দেশনা না। অনুরোধটা হচ্ছে এমন যে বাসাতে গিয়া বলবেন যে আপনাকে আমরা ফ্যানে লটকায়া পিটাইছি। তাই বললাম যে একই কথা, এটা তো আপনাদের বদনাম হবে, আর আমি কেন খামাখা মিথ্যা কথা বলবো? আপনারা আমাকে চা খেতে দিলেন, বিস্কুট খেতে দিলেন। বাই দ্য ওয়ে, আমার পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ চাটাই খেয়েছি আসলে আমি ডিজিএফআই অফিসে। এটা আমার প্রথম ডিজিএফআই অফিসে যাওয়া। তো আমি ওখান থেকে বের হয়ে এসে বাসায় আসলাম। বাসায় এসে একটা বিরাট লেখা লিখলাম যে কর্নেল তোফায়েল আমাকে বলেছে যে আমি এই ধরনের লেখা লিখি। কর্নেল তোফায়েল তো পুরো অবাক যে কি রে ভাই, এরা বললাম এটা লিখতে, তো পুরো কাহিনী লিখে দিয়েছে। তো পরে ওনাদের স্প্যামার ছিল আপনার ডিজিএফআই এর, এরা আমাকে কপিরাইট মেরেছে। এরা মনে খুব একটা, মানে আমি এসে পুরো কাহিনী লিখে দিয়েছে যে আমাকে এইটা লিখতে বলেছে। এনিওয়ে, আমি ওই সেপ্টেম্বর মাসেরই সম্ভবত 28 বা 29 তারিখ আবার ইংল্যান্ডে চলে যাই। এরপরে আবার আসি, কোনো সমস্যাই হয়নি। কিন্তু এই যে আচ্ছা, কিন্তু এই যে সুরেন্দ্র কুমার সিনহার যে বই লেখাটার ব্যাপার, সেটা হচ্ছে যে এই যে আমি ডিজিএফআই অফিসে গেছি সুরেন্দ্র কুমার সিনহার ইস্যুতে, এই কথাটা আমার সাথে ফ্রেন্ড লিস্টে ছিল সুরেন্দ্র কুমার সিনহার মেয়ে সূচনা সিনহা। সূচনা সিনহার সাথে আমার যোগাযোগ হয়েছে। আমি কিন্তু তার বাবার সাথে কথা বলতে চেয়েছি নিজের থেকে, তখন তিনি পরিচয় করিয়ে দিয়েছেন, তার সাথে আমি কথাবার্তা বলেছি, নানান ধরনের জানতে চেয়েছি কি হয়েছে না হয়েছে। তিনি কিন্তু সরকারকে কোনো গালিগালাজ করেননি, কিছুই করেননি, নর্মাল কথাবার্তা। তো ওনার সাথে আমার রেগুলার কথাবার্তা হতো। বিশেষ করে বঙ্গবন্ধুর রায় নিয়ে জানতে চেতাম, জাতীয় নেতার রায়টা কিভাবে তদন্ত, বা এগুলোর বইপত্র কিভাবে পাবো, অরিজিনাল নথিগুলা কিভাবে পাবো, এগুলো নিয়ে আমার সাথে কথাবার্তা বলতাম। আমার ভালোই লাগতো। উনি ওনার আইনি জগতের ইতিহাস বলতেন। উনি খুব মানে নর্মাল শুদ্ধ বাংলা বলতেন না, উনার একটা সিলিটি এবং উনাদের একটা ট্রাইবের একটা টোন ছিল, মজাই লাগতো শুনতে, কথাবার্তা বলতাম। তো একদিন তিনি আমাকে ফোন দেন। সেই ফোনের মধ্যে তিনি আমাকে বলেছেন যে নিঝুম, আমি একটি আত্মজীবনী লিখবো, তুমি কি সেই আত্মজীবনী লেখাতে আমাকে সাহায্য করবে কিনা? তা আমি বললাম যে কি সাহায্য স্যার? তো বলে যে পেন ড্রাইভ থেকে, ঢাকা থেকে পেন ড্রাইভ এবং অনেক কাগজপত্র আসছে, সেগুলো আমি দেখে দেখে আমার লয়ার জীবন, আমি কিভাবে বেড়ে উঠেছি, আমার স্কুল জীবন, অর্থাৎ আত্মজীবনী যেরকম হয় সেরকম আত্মজীবনী। আমি তখন তাকে বলেছি স্যার আত্মজীবনী লিখতে আপনি বলবেন আমি লিখবো, তাতে কোনো আপত্তি নেই, কিন্তু স্যার আমি পলিটিক্যাল কোনো যদি বিষয় আসে সেগুলোতে আমি ইনভলভ হতে পারবো না। স্যার না, এগুলো পলিটিক্যাল না, এগুলো আমি বিভিন্ন মামলার অভিজ্ঞতা, কিভাবে রায় দিয়েছি, কিভাবে আমি একটা মানে অপরাধীকে চিনতে পেরেছি, লোকেট করেছি, দেখি কেমনে বুঝি, এগুলো আমি বলবেন। ভালো কথা। তো স্যার একদিন আমাকে ফোন দেন, ফোন দিয়ে বলেন যে দেখেছো ঢাকা উত্তরের ইলেকশনটা কিভাবে পোস্টপোন করে দেওয়া হলো, তখন আনিসুল হক মারা গেছেন, এটা নিয়ে উনি খুবই কনসার্ন। উনি আমাকে বললেন, আমি বললাম যে জি স্যার, বাট এটা কি খুব মেজর কিছু? বলে যে মেজর কিছু না, বাট হাসিনা তো অনেক বেশি বাড়াবাড়ি করছে। আমি থমকে গেলাম। আমি বললাম মানে? এটা 2017 সাল হবে, 17, হ্যাঁ। বলে যে তুমি আসো। উনি আমাকে নিউ জার্সিতে আসতে বলেছেন, আমার টিকিট তিনি করে দেবেন, যাওয়ার টিকিট, ওইখানে আমি তার বাসাতেই থাকবো, একটা রুম তিনি নিয়েছেন এইভাবে। তো আমি বলছি আচ্ছা। তো তিনি যখন বললেন যে শেখ হাসিনাকে তিনি দেখে নেবেন, আমি বললাম যে স্যার মানে আপনি কি স্যার এটা কোনো রিভেঞ্জ বুক লিখবেন? বলে এই তোমরা গণজাগরণ মঞ্চ করা ছেলে, তোমরা একটু বেশি বোঝো। হঠাৎ করে তিনি আমাকে এই কথাটা বলে বসলেন। আমি তার মুখের উপরে লাইনটা কেটে দিয়েছি। আমার মনে আছে ওই জায়গা থেকে হেঁটে আমি আমার বাসা পর্যন্ত আসতে উনি মনে হয় আমারে 10-15 বার 20 বার ফোন দিয়ে ফেলেছেন, আমি ফোন ধরিনি। উনার ফোন আমি আর ওই দিন থেকে কোনো রিসিভই করিনি, নেভার এভার। আমি করেছি কি, পেয়েছি ভয়। আমি প্রথমে আব্দুল গাফফার চৌধুরীকে এই ঘটনা জানিয়ে দিয়েছি যে সুরেন্দ্র কুমার সিনহা এই আপার বিরুদ্ধে একটা বই লিখবে। কারণ আমি একটা সুরেন্দ্র কুমার সিনহাকে একটা ডায়লগ দিয়েছিলাম, নাটকীয় মনে হতে পারে। আমি তাকে বলেছি যে আমি মাননীয় প্রধানমন্ত্রীর অনেক নীতির সমালোচনা করি, আওয়ামী লীগের নীতির সমালোচনা করি স্যার। আমি আপনার বিরুদ্ধে ফাইট দিয়েছি আওয়ামী লীগের নীতির বিরুদ্ধে গিয়ে, কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীর পেছনে ব্যাকস্টেপ করবেন আপনি, এইটা আমি হতে দেব না। এটা বলে লাইনটা কেটে দিয়েছি। খুবই নাটকীয় ডায়লগ, বাট আই ডিড। তো তখন আমি
তখন মেজর ছিলেন, মেজর মঞ্জুর ভাইকে টেক্সট দিয়েছি। আমি ওই টেক্সটের একটা স্ক্রিনশটও রেখে দিয়েছি। আমি কোয়াইট শিওর আমার হার্ড ড্রাইভে খুঁজে আমি পাবো। সবচেয়ে বড় ব্যাপার, আমি আব্দুল গাফফার চৌধুরীকে এই কথাটা বলেছি। আব্দুল গাফফার চৌধুরী এইটা নিয়ে ইত্তেফাকে একটা কলাম লিখেছে, ডেইলি সানে একটা কলাম লিখেছে। আপনারা গুগলে সার্চ দিয়ে নিজু মজুমদার, সিনা এরকম সার্চ দিয়ে আপনারা বের করে নেন, দেখি আমি আপনাদেরকে বের করে দিতে পারি কিনা। এরপরে আমি ইংল্যান্ডের সাংবাদিক বুলবুল হাসানকে বলেছি, বুলবুল ভাই জীবিত আছে, এখন তিনি ডেইলি স্টারে কাজ করেন, বুলবুল হাসানকে আপনারা নক করে জিজ্ঞেস করেন। আমি বলেছি আফরিন জামান লিনা, যিনি সেনাবাহিনীর এমআই এর সাথে দীর্ঘদিন কাজ করেছেন, আফরিন জামান লিনাকে আপনারা জিজ্ঞেস করেন, তিনি আমার সবচাইতে বড় সাক্ষী। এরপরের বড় সাক্ষী হচ্ছে আপনার ডিজিএফআই এর যে লাস্ট যে প্রধান ছিলেন হামিদুল হক, তিনি লন্ডনে এসেছিলেন। লন্ডনে আমার তার সাথে পরিচিত হয়েছিল সাদেক ভাইয়ের মাধ্যমে। সেইখানে আমি তাকে বলেছিলাম, আমাকে ওই ডিজি বলেছে যে নিজুম, আমি জানি না মঞ্জুর কেন তোমাকে এটার কোনো রিপ্লাই দেয়নি, আমি যদি এটা জানতাম তাহলে আমি বলতাম যে তুমি নিউ জার্সি যাও, সে কি কি লেখে এগুলো আমাদেরকে প্রতিদিন একটা পেজ আমাদেরকে পাচার করবে, মানে ডাবল এজেন্ট হিসেবে। আমি বলেছি আমি ডাবল এজেন্ট হিসেবে কাজ করতে পারবো, কোনো সমস্যা নেই, সরকারের জন্য যে কোনো কিছু করতে পারবো, বাট আমাকে লিখিত দেন যে আমি ডিজিএফআই এর হয়ে কাজ করছি। বলে এইটা কিভাবে দেই? আমি বললাম যে আপনি আমাকে ডিজিএফআই এর হয়ে কাজ করতে দিবেন না, আবার আমি গিয়ে তার বইয়ের কাজ করব, পরে আমাকে ফাঁসা দিবেন, এটা হতে পারে না। এই হচ্ছে সুরেন্দ্র কুমার সিনহার লেখার। এরপরে এই সুরেন্দ্র কুমার সিনহার লেখা প্রকাশ হওয়ার পরে তার মেয়ে বানান ঠিকঠাক করার জন্য একবার আমাকে আবার নক দিতে হবে। আপনার মানে আমি তখন ফোনে বলেছি আপনার তো সাহস কম না, মানে কেমনে আবার এটা আমাকে অ্যাপ্রোচ করে। যাই হোক, সেটাও আমি করি। সোজা কথা হচ্ছে যে সুরেন্দ্র কুমার সিনহার কোনো বইয়ের অনুলিখন তো দূরের কথা, বরঞ্চ তার এই ষড়যন্ত্রের কথা আমি মানুষকে বলে দিয়েছি। আর এই অমির রহমান পিয়াল এই ডাহা মিথ্যা কথা তার এই ফেসবুকে লিখেছে। এখন তাকে প্রশ্ন করেন যে পিয়াল, তোমার এই লেখার ভেতরে এতগুলা মিথ্যা তথ্য, তাহলে তোমার কথা আমরা কেমনে বিশ্বাস করব? একটা দুধের মধ্যে যদি একটা গরুর মুত পড়ে, পেশাব পড়ে, তাহলে এই দুধটা কি আর দুধ থাকে? ওকে জিজ্ঞেস করেন যে তুমি এই মিথ্যা তথ্য কেন দিয়েছো, কোনো রেফারেন্স ছাড়া, কোনো নিশ্চিত ছাড়া। ও যদি প্রমাণ করতে পারে আমি সুরেন্দ্র কুমার সিনহার বই লিখেছি, অনুলিখন করেছি, আপনারা আমাকে যা শাস্তি দিবেন আমি সেই শাস্তি মেনে নেব। নিঝুম আগে রাজনীতি করিনি, আমি সাংগঠনিক রাজনীতি করিনি, কিন্তু আমি রাজনৈতিক লেখালেখি করেছি, রাজনৈতিক ভাবনা নিয়ে লিখেছি। একজন মানুষ রাজনৈতিক এলিমেন্ট, পিয়াল এটা জানে না, পিয়ালকে আরো পড়াশোনা করতে হবে। ওই রাষ্ট্রবিজ্ঞান পড়ুন, রাষ্ট্রবিজ্ঞান পড়লে জানবেন মানুষ মাত্রই রাজনৈতিক এলিমেন্ট। এই যে কফি খাচ্ছি, এই যে কফি আসে ব্রাজিল থেকে আসে, এই যে কম্পিটিশন, কে কাকে দমিয়ে কফি আসবে, এই কলকাতা শহর পর্যন্ত ঢুকেছে, এই যে গ্লাস, এটা বানানো, ব্যবসা, প্রত্যেকটা জিনিস রাজনীতির অংশ, প্রত্যেকটা। রাজনীতি করেনি, হ্যাঁ সাংগঠনিক রাজনীতি আমি করিনি, আবার সাংগঠনিক রাজনীতি করিনি কিন্তু আমাকে সারাক্ষণ ফ্রিডম পার্টি করে, মানে কি কন্ট্রাডিকশন। আচ্ছা, কিন্তু কিছু হলেই তিনি তার বাবার পূর্ব পাকিস্তান আওয়ামী লীগের সদস্যপদের একটি চাঁদার রসিদের ছবি দেখান। অথচ আমার স্পষ্ট মনে আছে ব্লগে প্রকাশিত নিজুমের সেই লেখাটা যা তিনি পুরে মুছে ফেলেছেন, দেয়ালে তার বাবার টাঙানো অর্থাৎ আমার বাবা দেয়ালে টাঙানো বঙ্গবন্ধুর ছবি লাথি মেরে ফায়ার প্লেসে ফেলা গল্প বলেছেন সেখানে। আমার বাবা, আমি ইংল্যান্ডে 2003 সালে গিয়েছি, আমার বাবা 1970 সালের দশকে ইংল্যান্ডে এসেছিলেন 3 মাসের জন্য। এরপরে উনি চলে গেছেন, আমি তো তখন জন্মাইনি। 2003 সালে আমি যখন ইংল্যান্ডে এসেছি, এরপরে আমার বাবা মা ভাই না বোন কেউ কখনো ইংল্যান্ডে আসেনি। ফলে আমার দেয়ালে বঙ্গবন্ধুর ছবি আমার আব্বার টাঙানোর প্রশ্নই আসে না। 1 নাম্বার, বাংলাদেশে কোনো ফায়ার প্লেস নেই। উনি যদি বাংলাদেশ মনে করে থাকে, বাংলাদেশে ফায়ার প্লেস নেই, আর বঙ্গবন্ধুর ছবি লাথি দিয়ে ফায়ার প্লেসে ফেলাবো? হ্যাঁ, এতদিনে বেঁচে থাকতাম না, আব্বা টুকরো করে ফেলতো। আর সবচেয়ে বড় ব্যাপার, বঙ্গবন্ধুর ছবি, আমরা বঙ্গবন্ধুকে ভালোবাসি মন দিয়ে। আপনি মনে হয় যাকে ভালোবাসেন তাকে লাথি দেন, এই জন্য আপনি এইভাবে চিন্তা করতে পারেন। একজন সাধারণ মানুষ তো এইভাবে চিন্তা করতে পারেন না। কিংবা আপনি আজকে বা এই লেখাটা লেখার সময় অতিরিক্ত কোকেন নিয়েছেন, যেটা আপনি নেন, এবং অতিরিক্ত মদ খেয়েছেন, কিংবা আপনি এখনো রিহ্যাবিলিট সেন্টারে আছেন। আপনি যে রিহ্যাবিলিট সেন্টারে থাকেন, আপনাকে যে যারা দেখতে যায় তারা তো ঠিকই আমাকে জানায় যে আপনাকে দেখে এলো। এমনকি আমি আপনাকে রিহ্যাবিলিটেট সেন্টারে দেখতে যেতে চেয়েছিলাম। যখন সুইজারল্যান্ডে গিয়েছি, আপনার ওয়াইফের সাথে আমার কথা হয়েছে, আপনার ওয়াইফ আপনাকে ছেড়ে চলে গেছে পিয়াল ভাই।
আপনার এই মাদকাসক্ত, কাজ করেন না, সরকারের বেনিফিট খান, কোনো কিচ্ছু করেন না, একটা আপনার ঘরটা গুয়ের গন্ধের মতো হয়ে আছে, লোকজন এসে বলেছে যে ওখানে মানুষ ঢুকতে পারে না। তারপরেও আমরা আপনাকে কত শ্রদ্ধা করেছি, বলেছি, সেদিনও বলেছি ব্রিগেডিয়ার। কারণ কি, মুক্তিযুদ্ধ নিয়ে আপনি লেখেন, সেই আপনি আমাকে জ্ঞান দেন। আচ্ছা, আমি কোনোদিনই, আর যদি এটা ইংল্যান্ডের কথা বলে নেওয়া হয়, আমি কোনোদিনই আমি বঙ্গবন্ধুর ছবি ফায়ার প্লেসে ফেলেছি। ইংল্যান্ডে তো ভাই ফায়ার প্লেসই নেই। আমি যেসব বাসাতে থাকতাম ভাই, গরিব মানুষ ছিলাম তখন, এক রুমে ছিলাম, বা কখনো একটু পরে ছেলে মেয়ে হওয়ার পরে এক বেডরুমের বাসা ছিলাম, ওখানে তো কোনো ফায়ার প্লেসই ছিল না। আমার বাসাতে, আমার রুমে, আমার টেবিলের উপরে একটা বঙ্গবন্ধুর বড় ছবি, একটা ভাস্কর্য, পেছনে একটা ভাস্কর্য, 1.5 ফিট লম্বা ভাস্কর্য, ড্রয়িং রুমে একটা ভাস্কর্য, পুরা রুম জুড়ে ভাস্কর্য, পুরা বাসা জুড়ে ভাস্কর্য। আসেন একদিন, আপনাকে দাওয়াত, দেখে যান, সেইখানে আপনি আমাকে গল্প শোনান। এগুলো আপনার মিথ্যাচার, এগুলো আপনি আমাকে মানুষের কাছে ছোট করতে চান। আমি যদি এই কথা লিখে থাকি বা বলে থাকি, সেটার প্রমাণ আনুন, কোথায় লিখেছি লিঙ্ক সহ আনুন, প্রমাণ দেখান, স্ক্রিনশট আনুন, আমি সবার সামনে আমার অপরাধ স্বীকার করব। সবচাইতে বড় ব্যাপার, ইংল্যান্ডে যদি বলে থাকেন, ইংল্যান্ডে তো ফায়ার প্লেসই নাই আমার বাসায়, আর আমার আব্বা তো ইংল্যান্ডেই আসে নাই, আর বাংলাদেশে তো ফায়ার প্লেসই নাই, আমি কোত্থেকে ফায়ার প্লেসে পালাবো? তো এত বড় মিথ্যা কথা বলে কি প্রমাণ করতে চান? আমি খুবই খারাপ একজন মানুষ। আপ টু ইউ। নিঝুমের বদলে যাওয়া বিচারপতি সিনহার ব্রোকেন ড্রিম প্রকাশের পর ডিজিএফআই তাকে আটক করেছিল সিনহা বিষয়ে যাবতীয় তথ্য উগরে দেওয়ার পাশাপাশি আওয়ামী লীগ বিরোধী লেখালেখি না করার মুচলেখা দেন নিঝুম। একই সময় তার পৈতৃক সম্পত্তি মিরপুরের একটি জমির দখল নিয়ে মামলা চলছিল। শুরু হলো নিঝুমের ক্যালকুলেটিভ পথ চলা। নিঝুম লীগের পক্ষে লেখালেখি শুরু করলেন, বিভিন্ন নেতা ও ছাত্রলীগ নেতাদের সঙ্গে সেলফি দেওয়া শুরু করলেন, পরিকল্পিত একটি ইমেজ তৈরি শুরু করলেন যে তিনি আওয়ামী লীগের অনলাইন একমাত্র অফিসিয়াল অ্যাক্টিভিস্ট। আচ্ছা, বিচারপতি সিনহার কথা বলেছি, ব্রোকেন ড্রিমের কথা বলেছি, এটা নিয়ে আর বলার কিছু নেই। মিরপুরে আমাদের কোনো জমি ছিল না, নেভার। আমাদের জমি দখল করার চেষ্টা করেছিল আওয়ামী লীগের নাম দিয়ে একটা লোক। সেই লোকের ব্যাপারে অভিযোগের জন্য আশরাফুল আলম খোকন ভাইয়ের কাছে আমি কিছু কাগজপত্র পাঠিয়েছি, যে আমার আব্বা কালের কণ্ঠে মাননীয় প্রধানমন্ত্রী বরাবর একটা আকুল আবেদন জানিয়েছিলেন, এগুলা যে এটা মাননীয় প্রধানমন্ত্রী বরাবর জিনিসটা আনার জন্য। আমি জানি না যে সেটা আশরাফুল আলম খোকন ভাই মাননীয় প্রধানমন্ত্রী পর্যন্ত নিয়েছেন কিনা, আমার কোনো ধারণা নাই। কিন্তু পরবর্তী সময়ে আমাদের ওই জমিটার মামলাটা নিষ্পত্তি হয় আদালতে, এবং ইতিমধ্যে সেখানে বিল্ডিংও হয়ে গেছে, আমি ফ্ল্যাটও পেয়ে গেছি, সেগুলো নিয়ে কোনো আলাপই নাই। ফলে ওইটার জন্য এখন আপনি যদি বলে থাকেন যে আমি এইটার জন্য আওয়ামী লীগের পক্ষে লিখেছি, তাহলে আপনি ট্যাসিটলি বা মৌনভাবে বলতে চান যে আওয়ামী লীগের পক্ষে সমর্থন করলে আওয়ামী লীগ আদালতকে ম্যানিপুলেট করে অন্যকে জমি পাইয়ে দেয়। আদতে আপনি আওয়ামী লীগের সমালোচনাই করলেন, আওয়ামী লীগের বদনামি করলেন। আওয়ামী লীগের এমন কোন নেতা, এমন কোন লোক, এমন কোন ব্যক্তি আজকের এই প্রোগ্রাম ছাড়া এত ডিটেল আমি কোনোদিনই বলিনি। কেউ বলতে পারবে যে আমার জমির কারণে? আমরা উকিল মানুষ, আমার বাবা উকিল, আমি উকিল, মানে আমার যদিও আমার ছোট ভাইয়ের সাথে আমার কোনো রকমের সম্পর্ক নাই, ওকে আমি ছোট ভাই বলে স্বীকারই করি না, সেও ব্যারিস্টার, আমি ধরে নিলাম যদি তাও হয়, মানে আমার বাবা, মানে আমার সাথে তার সম্পর্ক না থাকলে আমার ছোট ভাইয়ের বাবা তো সেও লয়ার, সে তো তোর বাবাকে সাহায্য করবেই, সে লয়ার, আমার ওয়াইফ লয়ার। এরকম একটা আইনজীবী ফ্যামিলিতে আমরা আইনি ভাবে না লড়ে আমরা আপনার হুজুর ধরবো আওয়ামী লীগের, আপনি এটা মনে করেন, এই হচ্ছে আপনার বিবেচনা বোধ। আমি আগেই বলেছি যে আপনি মদ খান, আপনি কোকেন গ্রহণ করেন, আপনি রিহ্যাবে যান, এই প্রবলেমের কারণে আপনার মাথা সবসময় গরম হয়ে থাকে। আপনি যৌবন যাত্রা নামে একটা পর্ন সাইট চালাতেন ভাই, বাঘ মামা নামে আপনার একটা আইডি ছিল। আপনার যারা বন্ধুরা আছে, প্যান্ডোরার বাক্স খুললে অনেক কিছু বের হয়ে আসবে ভাই। আমারও যেরকম অতীতের কত ঘটনা আপনি বললেন। আপনি যৌবন যাত্রা নামে পর্ন সাইটে মেয়েদের গোসল করার ছবি দিতেন, ছোট ছোট বাচ্চাদের ন্যাংটা ছবি দিতেন ভাই।
আপনি মেয়েদের ন্যাংটা ছবি দিতেন, ওইখানে পর্ন দিতেন, ওইখানে আপনি মুক্তিযুদ্ধের ব্যানার লাগিয়েছিলেন। আবার এগুলো নিয়ে ব্লগে আপনাকে গ্রিল করে ফেলা হয়েছে। ভুলে গেছেন পিয়াল ভাই? মনে করিয়ে দিতে চাইনি। আপনাকে পর্ন স্টার বলা হতো, আপনাকে চটি পিয়াল বলা হতো, কারণ আপনি চটি লিখতেন এক সময়। আমরা এগুলো সব জানি। আপনি সেই সময় ওই চটি পিয়াল আপনি এগুলো লিখতেন, সেই জায়গা থেকে আপনি এখানে এসেছেন। আপনাকে আমরা এগুলো কখনো বলি না। কেন বলি না জানেন? কারণ জামাত শিবিরের কাছে আমরা অস্ত্র তুলে দিতে চাই না, আমরা কারো কাছে অস্ত্র তুলে দিতে চাই না আপনার ব্যাপারে, কিন্তু আপনি বাধ্য করেছেন। আচ্ছা, নিজুমের এই আইডেন্টিটি এস্টাবলিশমেন্টের পেছনে কারা বিনিয়োগ করেছেন তাদের আমি চিনি। এরা আওয়ামী লীগের হতে চাই নেতা, তাদের টাকায় তিনি দেশ ভ্রমণ করেন। তাদের কয়েকজন সম্প্রতি আর্থিক প্রতারণার শিকার হয়েও হজম করতে বাধ্য হয়েছেন নিজের নির্বুদ্ধতা। কে আমাকে টাকা দেয়, কে আমাকে প্রতারণার শিকার হয়েছে, সেই মানুষগুলোকে আমার সামনে নিয়ে আসেন, পাবলিকের সামনে এনে তাদের স্টেটমেন্ট নিয়ে আসেন, তাহলেই তো কেল্লা ফতে নিজুমকে একেবারে ধুয়ে দেওয়া যাবে। আপনি আনেন যে কারা প্রতারণার শিকার হয়েছে, বলেন, তাহলেই তো হয়ে যায়। আপনি বারবারই বলছেন আপনার মতো তো ভাই আমি সুইজারল্যান্ডের সরকারের বেনিফিট খাই না ভাই, আমি তো ভাই উকিল, আমার অস্ট্রেলিয়ার সার্টিফিকেট আছে, আমি নিউজিল্যান্ডে ব্যারিস্টার সলিসিটর, আমি অস্ট্রেলিয়াতে ব্যারিস্টার সলিসিটর হিসেবে শপথ নিয়েছি সুপ্রিম কোর্টে, সলিসিটর হিসেবে প্র্যাকটিসিং লাইসেন্স আছে, ইংল্যান্ডে আমি লিগাল কনসালটেন্ট হিসেবে কাজ করি, হ্যাঁ, নতুন একটা চেম্বারেও ঢুকেছি মাত্র। সো আলটিমেটলি আমার তো ভাই একটা আইডেন্টিটি আছে প্রফেশনালের। আপনার কি প্রফেশনাল? আপনি ইন্টার পাস, আপনাকে কিক আউট করে দিয়েছে মেডিকেল থেকে, আপনি নানান গল্প শোনান ভাইয়া। আপনার বলেন, আপনি ইন্টার পাস ছাড়া আপনার কি অভিজ্ঞতা আছে ভাই? আপনি পড়ালেখাতে মাত্র ইন্টারমিডিয়েট পাস করেছেন, আর আমি একজন ব্যারিস্টার সলিসিটর, আমার আয়ের ইনকামের উৎস আছে, আমি ইনকাম করি। আপনি সেটা যত যাই বলেন না কেন, আমি ইনকাম করি। আপনি কি করেন ভাই? আপনি যে আমাকে একটা আপনি এই যে খোটাটা দিলেন, এই যে আপনার প্লেন ফেয়ার, এইটা টাকা দেয়, আনেন, সেসব লোককে আনেন। এইসব কথা আপনি নিজে আর্ন করেছেন। এই যে আপনার বয়স হচ্ছে প্রায় 65-র মতো, আর আপনার হাঁটুর বয়সী আমি, আপনার উচিত হলো কি আঙ্কেল বলা বা নানা বলা বা দাদা বলা, এগুলো আমার থেকে শুনছেন এখন। এই আজকের এই ভিডিওটা মানুষ শুনবে, আপনার মান ইজ্জত তো নাই। আপনি তো ন্যাংটা হয়ে রাস্তায় নামতে পারেন, আমি তো এটা পারি না, আমাকে একটা শালীনতার মধ্যে রাখতে হয়। আপনি বহুত বড় নোংরামি করতে পারবেন। আপনার স্ত্রী আপনার সাথে থাকতে পারেনি ভাই, লেট অ্যালোন আমরা। যারা গেছে আপনাকে দেখতে, নাম বলবো না, তাদের একজন বলেছে যে আপনার জীবনটা কেমন করুন। আপনি রিহ্যাবিলিটেশন সেন্টারে যান নাই কদিন আগে? করে নাই রিহ্যাবিলিট আপনাকে? আপনি প্রধানমন্ত্রীর সাথে কথা বলার সময় বিড়ি নিয়ে কথা বলছেন, আপনি একজন মুক্তিযোদ্ধাকে গালিগালাজ করেছেন, ফজলুর রহমানকে, যে মুক্তিযোদ্ধাকে গালিগালাজ করে সে তো একটা রাজাকার। আর আপনি আমাকে বলছেন আমি রাজাকারের পক্ষে লিখেছি? আমার 5টা বইয়ের প্রথম 3টা বই হচ্ছে মুক্তিযুদ্ধের উপরে, তাও কি জানেন? লিডিং অথরিটি বই, ইন্টারন্যাশনাল ক্রাইমস রিসার্চ ফাউন্ডেশন থেকে আমার একটা অর্গানাইজেশন আছে, প্লাস আমি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল নিয়ে 3টা গুরুত্বপূর্ণ বই লিখেছি। ওই বই আপনি পড়লে বইয়ের অর্ধেকও বুঝবেন না, আপনি ওই বুঝার ক্ষমতাই নাই, কারণ আপনি ইন্টার পাস ভাই। নিজুমের এই আইডেন্টিটি এস্টাবলিশমেন্টের পেছনে কারা বিনিয়োগ করেছেন মাননীয় নেত্রীর অডিও প্রকাশ করেছেন। এদিকে নিজুম প্রাণপণ চেষ্টা করে যাচ্ছে তিনি আওয়ামী লীগ প্রমাণে। না রে ভাই, আমি আওয়ামী লীগ প্রমাণ করার চেষ্টা করতে যাচ্ছি না। আমি প্রমাণ করতে চাচ্ছি আমি বাংলাদেশকে ভালোবাসি। এটা আমার প্রমাণ করারও কিছু নাই অবশ্য। বাংলাদেশকে ভালোবেসে যুদ্ধ করছি। আমার আওয়ামী লীগে কোনো সদস্য পদ নাই, আপনারও কোনো সদস্য পদ নাই, আমারও নাই। আমরা দুজনই অনুরাগী। আপনার অনুরাগ নিয়ে আপনি থাকেন, আমার অনুরাগ নিয়ে আমি আছি। আমার অনুরাগ আপনার পছন্দ না হতে পারে, কিন্তু আপনি কি আমাকে লাইসেন্স দিতে পারেন, সার্টিফিকেট দিতে পারেন যে ও ভালো অনুরাগী না? আমি দলের বিপদের সময়, সংকটের সময় 5ই আগস্টের পর থেকে কাজ করছি, আগে থেকে কাজ করছি। আমার আওয়ামী লীগকে নিয়ে আমি নানান রকমের সমালোচনা করেছি, ওই একই সময় আমি প্রশংসা করেছি, ভালোবেসেছি। এই কথাটা বলেন না। শত শত টক শো আছে। 2021 সালের 1 ফেব্রুয়ারির পর থেকে আমি 1 সেকেন্ডের জন্য কোনো আওয়ামী লীগের সমালোচনা করিনি, কারণ আমি তখন ওই অ্যাক্টিভিস্টের পর্যায় থেকে আমি নিজেকে আওয়ামী কাঠামোতে চিন্তা করতে নিজেকে শিখিয়েছি। এবার আপনি খুঁজে বের করেন। অনেক সমালোচনা করেছি, ইউ আর রাইট। ওই একই সময়ে প্রশংসাও করেছি। দেখবেন ওই ভিডিওগুলো, আমার ফেসবুকে এসে ভিডিওগুলো দেখবেন।
আচ্ছা, নেত্রীর ভিডিওর নাকি কাট পিস দিয়েছি। মাননীয় প্রধানমন্ত্রী আমাকে বলেছেন যে নিঝুম, তুমি যেটা করবে, ইউনূসের যেই দুর্নীতি, যেই অপরাধ যেগুলো আছে সেগুলো তুমি যেটা করবে সেটা হচ্ছে প্রচার করবে, এগুলো নিয়ে ভিডিও বানাবে। উনি রীতিমতো কিভাবে ভিডিও বানাবো না বানাবো উনি আমাকে বলেছে, এই তুমি রেগে যাবা না, তুমি অনেক রেগে যাও। বরঞ্চ মানে উনি যে কি চমৎকার করে ডিরেকশন দিতেন, এটা সাক্ষী আছে একজন আমিনুল হক পলাশ। একদিন নেত্রীর সাথে কথা বলেছি, উনি সামনে দাঁড়ানো ছিল, উনি শুনেছেন, উনি জানেন। আমিনুল হক পলাশের কাছ থেকে আমি হিউজ ডকুমেন্ট পেয়েছি। আমিনুল হক পলাশকে জিজ্ঞেস করুন আপনি আজকে গিয়ে, ঠিক আছে? তারপরে আমি জিম জোবাইরের কাছ থেকে হিউজ ডকুমেন্ট পেয়েছি এই ইউনূসের দুর্নীতির। পলাশ ভাইয়ের কাছ থেকে পেয়েছি, জিম থেকে পেয়েছি, তানন থেকে পেয়েছি। তাদের কাছ থেকে হিউজ ডকুমেন্ট পেয়ে আমি ইউনূসের বিরুদ্ধে 6টা ভিডিও বানিয়েছি, প্রায় 8টার মতো টিভি প্রোগ্রাম করেছি। 8, 6, 14 সব ঝাড়খাড় করে দিয়েছি। আবার এটা রিপিট করব। এই কাজগুলোর জন্য তিনি আমাকে নির্দেশনা দিয়েছেন। আওয়ামী লীগের নেতা হিসেবে নির্দেশনা দেন নাই ভাই, তিনি নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তার একজন নাগরিককে নির্দেশনা দিয়েছেন। প্রধানমন্ত্রী তার নাগরিককে। আমি আওয়ামী লীগের কোনো নেতা না যে তিনি আওয়ামী লীগের একটা নেতাকে বলেছেন এই তুমি এটা করো, ওরকম না। আপনার চিন্তার কোনো কারণ নাই। আপনি তো যেটা চান যে আপনি একমাত্র মুক্তিযুদ্ধের কথা বলবেন, আপনি একটা হ্যাডম, আপনার উপরে কেউ নাই, আপনি এ টিম ছাড়া অনলাইনে আর কেউ টিকে থাকতে পারবে না। শুধু আমি আপনার ভিকটিম হয়েছি, সবাই আপনার ভিকটিম হয়েছে। কত, শুধু আপনার ফেসবুক ঘাটলে দেখা যাবে যে কত মানুষ আপনি তার বিরুদ্ধে লিখেছেন। কে ভালো আপনার চোখে, কে ভালো ভাই? যেই মুক্তিযুদ্ধ নিয়ে লেখে সেই রাজাকার, সেই নাকি নিজেকে শো অফ করতে চায়। একমাত্র আপনি ভালো। কথায় 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 আমি আগে হ্যান করছি, চিটাগাং ইউনিভার্সিটি ত্যান করছি। ভাই আপনি কিছুই করেন না। আমার চোখে আপনি এখন একটা নাথিং। আপনার প্রতি আমার কোনো সম্মান নাই, কিচ্ছু নাই, নাথিং। আপনাকে আমি এমনকি অস্ট্রেলিয়াতে যখন লাস্ট গেলাম তখনও আপনাকে আমি সম্মান রেখে কথা বলেছি, আপনার কথা বলেছি। আমি টিভিতে গিয়ে বলতাম ওয়ান ম্যান ব্রিগেডিয়ার, এগুলো আপনি তখন আমার কাছে, আমি কোনোদিন আপনার বিরুদ্ধে দাঁড়াইনি। কিন্তু আপনাকে আমি নিজে জুরিখে গিয়ে, আমার ছেলে ছিল, আমি আপনাকে হাত ধরে বলেছি ভাই কোনো যদি অপরাধ করে থাকি, আপনার প্রতি অন্যায় করে থাকি, প্লিজ আপনি মনে রাখবেন না, ক্ষমা করে দিবেন। কোলাকুলি করেছি, জড়িয়ে ধরেছি। আপনি নিজেও বলেছেন, লিখেছি, আপনি নিজেও বলেছেন আরে ভাই এখন থেকে আমরা একসাথে কাজ করব। সেটা রেখেছেন আপনি আমার কথা? আপনি তো কথা রাখতে পারেন না, আপনি প্রবঞ্চক। ওই একই কথা আপনি আবার এনেছেন। আপনি একটা ইতর, আপনি ভালো মানুষ না। আপনি ভালো মানুষ হলে আপনার ওয়াইফ আপনার সাথে থাকতো। আপনার জীবন কেমন জানেন? নিজের দেশে থাকতে পারেন নাই, আওয়ামী লীগের আমলে নিজের দেশে থাকতে পারেন নাই। রাজকন্যা আপনার মেয়ে বড় হয়েছে, সেই মেয়েটা আপনাকে রেগুলার দেখতে পারে না, তাকে আপনার দেখতে যেতে, ভিজিটে যেতে হয়, আপনাকে রিহ্যাবিলিটেশন সেন্টারে যেতে হয়। পেটটা এত বড় করেছেন, কোন দিন ফেটে আপনি মরে যাবেন। আমার আপনার জন্য দুঃখ লাগে। আপনাকে বিভিন্ন মানুষ টাকা পাঠায়, সেই টাকা দিয়ে চলেন। আপনাকে ফ্রান্সে যেতে হলে মানুষ টিকিট পাঠায়, যেতে হয়। আমি বিশ্বাস করি আপনাকে যদি আপনার না থাকে কি করবে, সেটা ঠিক আছে। আপনি এইভাবে, অথচ আপনার নিজের এত কিছু, আপনি একটা পর্ন সাইট চালাতেন, আপনার তো একটা মেয়ে ছিল, ওয়াইফ ছিল। আপনি আপনার ওয়াইফের একটা গোপন অঙ্গ পাবলিশ করেছেন ফেসবুকে, মনে আছে কি? 1 মিনিট পরে সেটা আপনি খুলে দিয়েছেন। সেই স্ক্রিনশট কিন্তু ছেলেপেলে নিয়ে নিয়েছে। এগুলা বলতে চাই না আপনি কত খারাপ। আপনার একটা চুমু দিচ্ছেন একটা মেয়েকে, আপনার সেই স্ক্রিনশট লাল পর্দা পেছনে, সেই ছবি আমার কাছে আছে। সারা রাত বসে আমরা প্রমাণ করেছি এটা আপনি না, কারণ আপনাকে কালিমা যুক্ত করা যাবে না, সেই জন্য করেছি। কিন্তু কাজটা তো আপনি করেছেন। সেই মেয়েটার নামও তো আমরা জানি, সেই মেয়েটার নামও তো আমরা জানি না সেই মেয়েটার নাম কি দিয়ে শুরু, জানি তো, আমরা সব জানি। এগুলা বলতাম না, আপনি বাধ্য 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 করেছেন। তাহলে গত 6 বছর নিঝুম যা করলেন সেটা কি? আওয়ামী লীগের জন্য করা নাকি তার ক্যালকুলেটিভ পদক্ষেপ? আরো ভেতরে অনুপ্রবেশের এমন মেলে তো কম আসেনি আওয়ামী লীগের। রত্নাকর রসুদ ঋষি বলে কি ভাই? আপনি ভাই পড়ালেখা কিছুই জানেন না। ওই নিজামুদ্দিন আউলিয়া, রত্নাকর, এই নিজামুদ্দিন আউলিয়ার কাহিনী ভালো করে পড়বেন। এই নিজামুদ্দিন আউলিয়া এরকম ডাকাত থেকে হয়েছেন, এগুলো মিথ, এগুলা মিথিক্যাল, এগুলার কোনো সত্যতা নাই, এগুলা সবই মিথিক্যাল। এই যে একটা ঠাস করে লিখে দিলেন চ্যাট জিপিটি দিয়ে, এটা হয় না। এটার জন্য অনেক বড় বড় বই পড়তে হয়, অনেক পড়াশোনা করতে হয়। ইন্টার পাস করে এত বড় বড় কথা বলবেন না ভাইয়া। হ্যাঁ, তাহলে তৃণমূলের ত্যাগী আওয়ামী লীগের মুখে থুতু দেওয়া হয়। আমি আওয়ামী লীগের প্রতি খাটবো, আমি আওয়ামী লীগের জন্য জান দিব, আমি
আমি কি আপনাকে বলেছি যে ভাই তোমার প্যান্টের ভিতরে আমি ঢুইকা চলো আমরা ক্যাম্পেইন করি? আপনার প্যান্ট নিয়ে আপনার প্যান্টের ভিতরে ঢুকে আমি যদি ক্যাম্পেইন করতাম তাহলে আপনার সমস্যা হতো, অন্যের হাত ধরে আমি করলে সমস্যা হতো। আমি এককভাবে করি, এককভাবে আমার কথা বলি, তাহলে আপনার সমস্যা কি? আমি এককভাবে যদি আওয়ামী লীগের পক্ষে যুদ্ধ করি, বলি, সারা পৃথিবীতে দৌড়াই, আপনার কি সমস্যা? আপনার এটাই সমস্যা, কারণ আপনারে কেউ আর গোনে না, আপনারে কেউ আর গোনে না। সবাই খালি নিজুম মজুমদারের কথা বলে, যেইখানে দেখা হয় নিজুম মজুমদার নিজুম মজুমদার নিজুম মজুমদার, আপনার গেছে মাথা খারাপ হইয়া। শালার আমি 60 বছরের একটা বুইরা বেটা, আমি তাহলে কি করলাম? ইন্টার পাস করে তাহলে আমি চিকিৎসক হইতে পারলাম না, বউরও ধরে রাখতে পারলাম না, বাচ্চারও ধরে রাখতে পারলাম না, যা একটু আসলে একটা ফেসবুক মুক্তিযুদ্ধ সেটাও ধরে রাখতে পারলাম না, তাহলে ভাই আমি কি একটা ব্যর্থ। আপনি You are a loser. You are a real loser. আপনি হেরে গেছেন জীবন যুদ্ধে। কিছুক্ষণ পর পর এআই দিয়ে ছবি দেন, আপনার রিয়েল ছবি যখন আমরা দেখি আমরা হাসি, কারণ আপনাকে ওই এআই দিয়ে ছবি দিতে হয়। ভাই এত বড় মুখ বানিয়েছেন আপনি মদ খেয়ে, পেটটা বানিয়েছেন এত বড়, তাই আপনাকে ওই হ্যাট একটা দিয়ে আপনাকে এআই দিয়ে ছবি বানাতে হয় ভাই। কারণ আপনার নিজেকে দেখলেই আপনি নিজে আটকে ওঠেন। আপনি একটা লুজার, 60 বছর বয়সে কিচ্ছু পান নাই, পড়তে গেছেন চিকিৎসা, সেখানে আপনি কি করে এসেছেন? বদ্দুর বোন বলবো, আসবো, ওইটার মামলাটা খুঁজছি, ওই মামলার ডকুমেন্ট পেলে আসবো, বুঝতে পেরেছেন তো কোথায় হাত দিয়েছি? আসবো। সো শোনেন, ইত্রামি বন্ধ করেন ভাই, ইত্রামি বন্ধ করেন। এই যুদ্ধটা আপনি যদি আমাদের সাথে একসাথে না করতে পারেন, একা করেন, তাও পারছেন না। অন্যের প্রশংসা শুনলে আপনার এত কান্দে, এত খারাপ লাগে, কারণ আপনি নার্সিসিস্ট, আপনি ডগমাসিস্ট, নার্সিসিস্ট, আপনি প্যারানয়া ডগমাসিস্ট, যে অন্যের কোনো কিছু দেখলে যার ভাল লাগে না। আমি আপনার কোনো বাড়া ভাতে ছাই দেই নাই। আপনি প্রথমে আইজুদ্দিনকে লাগিয়ে দিয়েছেন আমার পেছনে, ভেবেছেন আইজুদ্দিন আমাকে বলে উদ্ধার করবে, ওকে অনলাইন থেকে বের করে দেওয়া হবে, ও ইমোশনাল ছেলে, এগুলা বললে সে কাঁদতে কাঁদতে চলে যাবে, যেহেতু আপনারা জানেন যে আমি খুবই ইমোশনাল একজন মানুষ। তো দেখলেন, পারলেন না, তখন আপনি নিজে মঞ্চে হাজির হয়েছেন, আর আপনার সাথে যে ছেলেটা আছে লন্ডনে থাকে তাকে নিয়ে আপনি হাজির হয়েছেন। আমি আর নাম বললাম না, সবাই জানে সে কে। আপনারা এই টিম পুরো অনলাইনটাকে বিষাক্ত করে তুলেছেন, বিষাক্ত মানে বিষাক্ত। আমার কোনো পদ নাই আওয়ামী লীগে। আমার যদি পদ থাকতো, আমার যদি ক্ষমতা থাকতো ডিসিশন নেওয়ার, তাহলে প্রশ্ন আসতো যে আমি আওয়ামী লীগের ক্ষতি করতে পারি, এটা করতে পারি, সেটা করতে পারি। আচ্ছা, আরেকটা কথা আপনি এনেছেন যে দিল্লিতে যে সংবাদ সম্মেলন হয়েছে, কোথায় লিখেছেন? আপনি লিখেছেন, আরেকটা লিখেছেন যে আমার বিয়েতে নাকি আমি ফারুক চৌধুরী, আমার ওয়াইফের বাবা ফ্রিডম পার্টি করতো, চৌধুরী মোহাম্মদ ফারুক। আমি সে প্রেমের গল্প বলেছি, কিভাবে প্রেমে পড়েছি, বিয়ে করেছি। আপনি বলেছেন আমার বিয়েতে নাকি ফ্রিডম পার্টির নেতারা, বঙ্গবন্ধুর খুনিরা এসেছে। আচ্ছা ভাই, আপনি এত বড় মিথ্যুক কেন? কেন ভাই আপনি এত বড় মিথ্যুক? আমার বিয়েটা হয়েছে 2002 সালের 20শে ডিসেম্বর। আপনি সেই বিয়েতে মানুষ ছিল কে? অ্যানি ছিল, এলিনা ছিল, আদিল ছিল, সুজন ছিল, আর বিয়েটা দিয়েছে মুন, আমি আমার ওয়াইফ ছিলাম। এই বিয়ের পুরো অ্যারেঞ্জ করেছে মুন। এই বিয়েটা ছিল গোপনে। সেই বিয়েতে বঙ্গবন্ধুর খুনিরা কোত্থেকে আসবে? এই মিথ্যা তথ্যটা যে আপনি দিয়েছেন, কেন দিয়েছেন? আপনি একটা মিথ্যুক। এরপর আপনি আরেকটা ভিডিও দিয়ে বলেছেন পারলে এটা প্রমাণ করো। তোমার এই লেখার ভিতরে এত মিথ্যা কথা, তুমি আগে তোমার লুঙ্গি বাঁচাও। তুমি তোমার দর্শকদেরকে বলো যে আমি এই মিথ্যা কথা দিয়েছি। আজকে আমার এই ভিডিওর পরে তো মানুষ জিজ্ঞেস করবে তোমাকে, তুমি সেগুলার উত্তর নিয়ে আসো, সেগুলার উত্তর নিয়ে আসো তুমি। আচ্ছা, আরেকটা ব্যাপার, আচ্ছা, 1.5 বছর আগে লস এঞ্জেলসের লিগের লোকজনের সাথে মাননীয় প্রধানমন্ত্রীর নেতার অডিও ভাষণ, না, এটা লস এঞ্জেলস, এটা সাইপ্রাসে আলোচনা হচ্ছে 85 মিনিটের। সেখানে নেত্রী বলেছে যে ওকে আমি দায়িত্ব দিয়েছি। আচ্ছা, দিল্লি প্রেস কনফারেন্সে টাকা মেরে খাওয়ার ঘটনা আপার কানে গেছে। আহারে পিয়াল, আহারে, এত তোর ঈর্ষা, তোর ঈর্ষাটা এমন লেভেলে পৌঁছেছে, তোর ঈর্ষাটা এমন লেভেলে পৌঁছেছে, তুই মানে পাগল হয়ে গেছে। শোন, আমার চাচা ডাক্তার রবি
এই পুরো প্রোগ্রামের চাঙ্ক টাকা দিয়েছে, আমার হাতে ডলার দিয়েছে, আমি সেটা তুলে দিয়েছি যাকে দেওয়ার তাকে। ওইখানে টাকা দিয়েছে ডাক্তার রবি, নাম প্রকাশে অনিচ্ছুক আরেকজন, আরো দুইজন যাদের নাম বলবো না, আরো একজন যিনি বেলজিয়ামের একজন বড় নেতা, তিনি 1 2 3 4 5 পাঁচটা মানুষ টাকা দিয়েছে। ওই প্রোগ্রামে একজনের হাতে তুলে দেওয়া হয়েছে। ওই প্রোগ্রামের হল খরচ, খাবার খরচ, সাংবাদিকদের রিফ্রেশমেন্ট, বইপত্র, এগুলো সব তারা করেছে। এই নির্দেশনা দিয়েছে মাননীয় প্রধানমন্ত্রী 16 তারিখ রাত 2টা, এখনো আমাদের কাছে প্রমাণ আছে। 2টার সময় ফোন দিয়ে বলেছে, নিজুম রেডি, ইজ এভরিথিং ইজ ওকে, রেডি। প্রোগ্রামের পরে আপাকে বলেছে, আপা প্রোগ্রাম কেমন হলো? আপা একটা মিটিং এ ছিল, তাদের বলছে এই এখন কথা বলতে পারবো না, এক্সিলেন্ট প্রোগ্রাম হয়েছে, আমি এটা দেখেছি, চমৎকার, ইউ ডিড ফ্যান্টাস্টিক, এত বলে ফোন রেখেছি। আপা যদি আপা কি হয়েছে, তিনি বিরক্ত। ওরে বাবা রে, কত কথা জানে রে। ঠিক আছে আপা বিরক্ত, ঠিক আছে মানলাম, হ্যাঁ এই আসল তথ্য আমি দিয়ে রাখলাম। আচ্ছা, আওয়ামী লীগের যে অংশটার সঙ্গে তার সখ্যতা সেটাও সন্দেহজনক বলে গোয়েন্দা তদন্তে কি লেখছে না লেখছে। তাহলে গত 6 বছর নিজুম যা করলেন সেটা কি? আওয়ামী লীগের জন্য করা নাকি তার ক্যালকুলেটিভ পদক্ষেপ, ক্যাটপি, সেটা বলেছি। নিজুম সময় নেন, সময় নিয়ে প্রমাণ করেন আপনার এই পরিবর্তন কয়দিন পর নাটকের মতো দৃশ্য পরিবর্তন করবেন না। সময় তুই নে পিয়াল, সময় তুই নে, তুই মদ কম খা। এই মদ খেয়ে লিভারটাকে শেষ করেছিস, একদিন মরে যাবি রে, মরে আমিও যাব। কিন্তু যদি ধর লিভার পচে মারা যাস, এটা খারাপ শোনা যাবে যে আওয়ামী লীগের একজন অ্যাক্টিভিস্ট মদ খাইতে খাইতে মারা গেছে। রিহ্যাবিলিটেশন সেন্টারে যাস, বউটা ছেড়ে চলে গেছে, মেয়েটাকে দেখা যায় না, মাঝে মধ্যে ছবি দেশ, বুঝি আমরা এগুলা সবই। ঘরে তুই ঘরটা গান্ধা করে রেখেছিস, ওই চারদিকে একটা কাঠের দরজা, দেখি তো তোর ওই ইসের ভিতরে, এক রুমের মধ্যে থাকিস। মানুষ বলেছে তোর ওইখানে গেলে নাকি তরকারির গন্ধ, তারপর প্যান্ট এখানে রেখেছিস, সিগারেট এখানে রেখেছিস। মানুষ বলে যে ভাই ওর জন্য খারাপই লাগে, চুলটাও ঠিক মতো আশ্বাস না, চেহারাটা এরকম ভাবে ফুলে গেছে। এআই দিয়ে ঠিক করে ফেসবুকে আসতে হয়, এত বড় পেট বানিয়েছিস। ভাইরে সময় তুই নে, একটু নিজেকে ঠিক কর। আমাদেরকে নেত্রীকে ফেরত আনতে হবে, দলটাকে ফেরত আনতে হবে। আমরা সবাই, তুই যত খারাপই হোস না কেন, তুই যত খারাপই হোস না কেন ভাই, শেষ পর্যন্ত তোকে আমি আওয়ামী লীগের একজন কর্মী মনে করি। তুই আমাদেরই, তুই কর, কাজ কর। তুই বলেছিস যে ডিজিএফআই নাকি আমাকে ধমকি দিয়েছে, মুচলেখা দিয়েছে, আমি আর আওয়ামী লীগের বিরুদ্ধে লিখবো না। তুই নিজেই বলছিস, তুই নিজেই আওয়ামী লীগকে দোষী সাব্যস্ত করছিস। তার মানে তুই বলতে চাচ্ছিস যে সেই সময় ডিজিএফআই ধমক দিয়ে আওয়ামী লীগের বিরুদ্ধে যারা লেখে তাদেরকে থামিয়ে দেয়, তুই এইটা বলতে চাচ্ছিস? অথচ আমি বলছি ডিজিএফআই তার জীবন এটা কখনো করেনি। ওই যে পিনাকিকে এরকম ডিজিএফআই ডাক দিয়েছিল, তো পিনাকি ভয় পেয়ে ভারতে পালিয়ে গেছে। সে আজকের পিনাকি কেন হয়েছে জানিস? ওই ডিজিএফআই তাকে ডাক দেওয়ার কারণে। ঠিক আমার মতো অবস্থা, আমি হয়ে গেছি নিজুম মজুমদার চূড়ান্ত আওয়ামী লীগার, কারণ ডিজিএফআই আমাকে রিয়েল চিত্রটা দেখিয়েছে, আর পিনাকি হয়ে গেছে পিনাকি। তো ওই পিনাকিকে ডিজিএফআই বলেছে যে নিজুম ভাইকে তো ডাক দিছি, নিজুম ভাইরে তো আমরা কিছু বলি নাই। এই কথাটা টেলিগ্রাফের সাংবাদিককেও ডিজিএফআই বলেছে। টেলিগ্রাফের সাংবাদিক সাইমন, পিনাকি একটা তার ভিডিও আছে দেখবেন, পিনাকি ওই সাইমনও পিনাকিকে সেই কথা বলেছে যে নিজুম মজুমদারের তো কিছু হয়নি, তুমি কেন পালিয়ে গেলে? তো শোন রে, তুই নিজেই আওয়ামী লীগকে অপমান করছিস। তুই ফজলুর রহমান মুক্তিযোদ্ধাকে গালি দিয়েছিস, সুলতানা কামাল যে আমাদের হয়ে লড়াই করে তাকে গালি দিয়েছিস, তুই নেত্রীর সাথে কথা বলছিস এইভাবে বসে। তুই তো একটা বেয়াদব রে। আমরা তো নেত্রীর সামনে গেলে দাঁড়াবো না, বসবো না, সালাম দিব না, কি করবো বুঝতে পারি না। তুই তো একটা বেয়াদব রে, মদ খাস। তুই নিজের লিভারটা ঠিক কর, তুই নিজে ভালোভাবে তোর জীবনটাকে ঠিক কর, করে মানুষ হওয়ার দরকার আছে। কারণ তোকে দেখে একটা তরুণ আওয়ামী লীগে আসবে না। তোর চেহারা দেখলে কেউ আওয়ামী লীগে আসে বল? সবাই বলে একটা অ্যারোগেন্ট একটা ছেলে, গালি দেয়, মেয়েদেরকে নিয়ে নোংরা কথা বলে। তুই কয়দিন আগে লিখেছিস তুই নাকি, আমরা নাকি ক্ষমতায় গেলে তুই জামাতের গর্ভে সন্তান দিবি। চিন্তা কর, এই কথা শুনলে একটা ভদ্রলোকও কি আসবে? আমরা কেন তা করব? তুই আওয়ামী লীগের উপরে চাপাচ্ছিস, তোর এগুলা কেন করবো আমরা? কেন করব? আওয়ামী লীগ তো এরকম নৃশংস না।
সোজা কথা হচ্ছে ভালো হয়ে যা। আমরা আমাদের দলের জন্য কাজ করব, ঠেকাতে পারবি না। এভরিডে কাজ করব, এখন যা করছি তার থেকে বেশি করব। তৃণমূলকে সামনে নিয়ে নেত্রীকে দেশে ফেরত আনবো। জীবনে যা হওয়ার তা হবে। তুই আমারে মোস্তাক ডাক, কুত্তা ডাক, বিলাই ডাক, যা মন চায়, তোর যত রকমের গালি তোর কাছে আছে, তোর যা কিছু আছে তুই আমাকে ডাক। ও তুই আমার একটা স্ক্রিনশট দিয়ে তুই আমার ভাইয়ের কথাও বলেছিস। দেখ তোকে বলে রাখি, আমার ছোট ভাইয়ের নাম হচ্ছে গোলাম বেনজিদ মজুমদার, ওর ডাক নাম হচ্ছে নীলিম। আমার ফ্যামিলি থেকে তাকে জিজ্ঞাসা করা হয়েছে যে নীলিম মজুমদার একটা অ্যাকাউন্ট থেকে মাননীয় প্রধানমন্ত্রী এবং নানানভাবে লেখালেখি করা হয়, এটা কি তুই? সে বারবার ডিনাই করছে এটা আমি না। তাকে বলতে বলা হয়েছে যে তুমি তোমার রিয়েল আইডি গোলাম বেনজিদ মজুমদার থেকে এটা লিখে জানাও, এটা বলা হয়েছে। তার সাথে আমার কোনো সম্পর্ক নাই। তাকে আমি নানান কারণেই ভাই বলেও স্বীকার করি না। আজকে অনেকদিন পরে ওর নামটা আমি উচ্চারণ করলাম, ওর নাম আমি উচ্চারণ করতে চাই না। অনেক কথা আছে, এগুলা আমি বলবো না পাবলিকলি। সোজা কথা হচ্ছে, যদি তোমার মনে হয় এটা আমার ভাই এটা করেছে, ওর দায় দায়িত্ব আমার না, যদিও সে এটা ডিনাই করে। খাদ্যমন্ত্রী আব্দুর রাজ্জাকের ছেলে লালবদর হয়েছে, আসাদুজ্জামান নূরের ছেলের বউ লালবদর হয়েছে, অনেক মন্ত্রীদের ছেলে মেয়ে রাস্তায় নেমেছে, তাদেরকেও জিজ্ঞেস করো। ওই দায় আমার কান্ধে আইনা কোনো লাভ নাই। এই আমার যে ভাইয়ের কথা বললাম যে গোলাম বেনজিদ মজুমদার, ডাকনাম নীলিম, এই নীলিম মজুমদারকে এটা খুঁজে বাইর করো। এটা তোমাদের দায়িত্ব, তাকে বলো, এটা আমাকে না। এইটা দিয়ে তুমি আমাকে কাইট করতে চাও, পারবা না। আমার ক্যাম্পেইন মুক্তিযুদ্ধের পক্ষে, বঙ্গবন্ধুর পক্ষে। জীবনে কোনো কিচ্ছু কার কাছে পাওয়ার নাই। আমি আমার রাজনৈতিক জীবনে, যেই রাজনৈতিক জীবনে পড়েছি, সেখানে জবাবদিহিতা দুইজনের কাছে, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বঙ্গবন্ধুর কনিষ্ঠা কন্যা শেখ রেহানার কাছে। তারা যদি আমাকে বলে নিঝুম তোমার আর আওয়ামী লীগের পক্ষে কথা বলার দরকার নাই, আমাকে অনলাইনে আমার মনে হয় না রাজনৈতিক কাণ্ডে আমাকে আর দেখা যাবে। হয়তোবা আমি আমার মতো করে থাকবো, দেখা যাবে না। আমাকে যদি বলে যে তোমার কারণে ক্ষতি হচ্ছে, আমি থাকবো না। আমার জবাবদিহিতা শুধু তাদের কাছে। আমার কোনো কিছু তারা বুঝবেন, তুমি অম্পিয়াল না। যাই হোক, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। আওয়ামী লীগের জন্য এখন থেকে ট্রিপল শক্তিতে কাজ করব, সমস্ত নেতাকর্মীদেরকে একসাথে নিয়ে। দেখবেন আপনারা এইসব ঝগড়াঝাটি কিছুতে ভেঙে পড়বেন না। এটা হতে পারে। আজকে সব ক্লারিফিকেশন করলাম, সব জানলেন। আশা করি এগুলো নিয়ে আর কেউ কথা বললে আর জবাব দেওয়ার প্রয়োজন নাই। আজকের পর থেকে আমি এইসব বিষয়ে আর একটা ওয়ার্ড উচ্চারণ করব না। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক।